একজন প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আমি বুঝি এরকম রোমান্টিক গান চুয়েটের ছাত্রদেরকে দেখানো হচ্ছে টর্চার। যেহেতু এই টর্চারের শিকার আমিও হয়েছি, আমি তোমাদেরকে দিচ্ছি। I have every right to take that privilege. আচ্ছা, তো হ্যাঁ, এটা এখন কিন্তু চুয়েটে এখন অনেক মেয়ে পড়ে। আমাদের সময় আমরা গুনতে পারতাম এবং দেখা যেত কি মানে ভাব নিত না এমন কোনো মেয়ে ছিল না। প্রত্যেকটা মেয়ে ভাব নিত, চেহারা যেমনই হোক। দেখানো এই গানটা যতবারই দেখি। আচ্ছা, তোমাকে জানো এই সিনেমার নামটা কি? সপ্তপদী। হ্যাঁ, উত্তম সুচিত্রার মুভি। যতবারই দেখি ততবারই মনে হয় ইস, এভাবে করে কাউকে নিয়ে ঘুরে আসতে পারতাম। এখন কথা হলো, এভাবে দিয়ে ঘুরে আসতে হলে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আই মাস্ট নো হাউ টু রাইড এ বাইক। এটা আমি জানি না, বাইক চালাতে পারি না। আর দ্বিতীয় কথা হলো আমাকে উত্তম কুমার হতে হবে, কারণ উত্তম কুমার না হলে সুচিত্রা সেন পেছনে উঠবে না। এখন আমি তো উত্তম কুমার হতে পারবো না, বা মেয়েরা ভাবছে এরকম যদি কেউ আমাকে নিয়ে ঘুরে আসতো তাহলে কেমন হতো, একটা অনেক সুন্দর হতো। তো যারা ভাবছো সুচিত্রা সেন হওয়া সম্ভব না তাদেরকে বলি, সুচিত্রার বাড়ি ছিল আমাদের বাংলাদেশে, পাবনাতে। উনি যখন প্রথম সিনেমা করতে আসেন তখন উনাকে সিনেমার যিনি প্রডিউসার তিনি বলেছিলেন, দেখো তুমি তো শুদ্ধ বাংলায় কথা বলতে পারো না, তোমার উচ্চারণে অনেক সমস্যা আছে, আঞ্চলিকতার টান আছে, তুমি উচ্চারণ ঠিক করে আসো, আর না হলে আসলে তোমার সিনেমা করার কোনো প্রতিভাই নাই। তো বাংলা সিনেমার সর্বকালে সর্বসেরা মহানায়িকাকে শুনতে হয়েছিল তোমার সিনেমা করার কোনো প্রতিভা নাই। ওনারা যদি পারেন আমরা পারবো না কেন? পারবো। তো ওটা করার জন্য যেই পরিমাণ ডেডিকেশন দরকার, যেই পরিমাণ পরিশ্রম দরকার সেটাও করতে হবে, সেটা না করলে কিছু হবে না। 8টার সময় কিছু থামরুল বলে দিই। নাম্বার 1, যে কোনো সময় 8টা ছেড়ে চলে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, একদম যে কোনো সময় চলে যাওয়া যাবে। নাম্বার 2, দয়া করে আপনাদের মোবাইল ফোনটা সাইলেন্ট করে রাখবেন। আমি মোবাইল ফোন সাইলেন্ট করে রেখেছি আমারটা। পাশের জনের সাথে যদি কথা বলতে হয়, যখন আমি তোমার দিকে তাকাচ্ছি না তখন কথা বলবা, নাহলে কেমন কেমন লাগে আর কি। আর যদি কারো ঘুম পায় ঘুমানো যাবে, কোনো সমস্যা নাই, তবে ঘুমাতে ঘুমাতে পাশের জনের গায়ে হেলে পড়া যাবে না, তাকেও ঘুমাতে দিতে হবে, তারও ঘুমানোর অধিকার আছে। অনলি স্লিপ ইজ রিয়েল। ওকে, তো মুভি থেকে নেওয়া কিছু কথা শেয়ার করি যেগুলো আমার লাইফে খুব প্রভাব রেখেছে বিভিন্ন সময়। ফরেস্ট গাম্প, এই মুভিটা দেখেছো কেউ? ওকে, সবাই কারা কারা দেখেছে হাত তুলে দেখাও। সো হ্যাপি, অনেকেই দেখেছো। এটা দেখা উচিত, এটা না দেখার একটা ক্রাইম। যারা দেখেনি আজকে দেখে নিও। আচ্ছা, ফরেস্ট গাম্পের একটা কথা আছে, মামা অলওয়েজ সেড লাইফ ওয়াজ লাইক এ বক্স অফ চকলেটস, you never know what you are gonna get. মা সবসময় বলতেন আমাদের লাইফটা হচ্ছে একটা চকলেটের বক্সের মতো। একটা চকলেটের বক্স থেকে কোন চকলেটটা তুমি পিক করছো আগে থেকে জানা যেমন কখনো সম্ভব নয়, ঠিক একই ভাবে তোমার লাইফটা তোমাকে কোথায় নিয়ে ছেড়ে দেয় এটা তুমি কখনোই জানতে পারবে না। আমি আমার এক্সাম্পল দিয়ে বলি। আমি এমন একটা ছেলে যে ছেলেটা একটা সময় অনার্স কমপ্লিট করবে না সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমার প্ল্যান ছিল আমি অনার্স কমপ্লিট করবো না। আমি আমার বন্ধুদের চাইতে প্রায় 3 বছর পর সার্টিফিকেট নিই এবং আমি আর কিছুদিন দেরি করলে আমার স্টুডেন্টশিপ বাতিল হয়ে যেত, ছাত্রত্ব চিরতরে বাতিল হয়ে যেত কিছুদিন লেট করলে। আমি এমন একটা মানুষ ছিলাম যাকে নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখে নাই, আমার মা বাবাও হয়তো বা না, সবাই ধরে নিয়েছে আমি কিছু করতে পারবো না। আমি ছিলাম ব্যাক বেঞ্চার ছিলাম বলবো না, কিন্তু আমার রেজাল্ট এতই বাজে ছিল মানে আমি কিছু করতে পারবো আমার স্যাররা তো কখনো ভাবেনি নাই আমাকে নিয়ে। কোন রকমের টেনে টেনে ডি পেলে মহা খুশি, এরকম স্টুডেন্ট ছিলাম আমি। তো আমার পড়াতে খুব ভালো লাগতো আর কি, আমার নিজের কোচিং সেন্টার ছিল, পড়াতে খুব ভালো লাগতো। তো বিশ্ববিদ্যালয়ে পড়াবো এই ধরনের একটা ক্ষীণ স্বপ্ন অনেকেরই থাকে, আমারও ছিল, কিন্তু স্বপ্ন থাকলেও সামর্থ্য ছিল না, কারণ পড়াশোনা করতাম না। চিন্তা করে দেখো যে মানুষটা একটা সময় ভাবছিল কিছুই করতে পারবে না, তাকে দিয়ে কিছুই হবে না, সবাই এটাই ভাবছিল। এখন সেই মানুষটাকে
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইনভাইট করে নিয়ে যায় কথা বলবার জন্য। দিস ইজ লাইফ। ইউ ক্যান নেভার নো, ইউ ক্যান নেভার নো হোয়াট ইউ আর গোয়িং টু ডু। তোমার লাইফে কি হচ্ছে, আজ থেকে 10 বছর পর তুমি কোথায় গিয়ে দাঁড়াবে, ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ ক্যান নেভার প্রেডিক্ট। তো এটাই বললাম, এটা বললাম খুব বিশ্বাস করি, কথাটা আমি খুবই বিশ্বাস করি। এটা দেখেছো মুভিটা দ্য পার্সুইট অফ হ্যাপিনেস? যারা দেখোনি দেখে নিও, অত্যন্ত ভালো একটা মুভি, উইল স্মিথের মুভি। উইল স্মিথ তার ছেলেকে বলছে, ডোন্ট এভার লেট সামওয়ান টেল ইউ দ্যাট ইউ ক্যান ডু সামথিং, নট ইভেন মি, ইউ গট এ ড্রিম, ইউ গট টু প্রোটেক্ট ইট। When people can't do something themselves, they are gonna tell you that you can't do it. You want something, go get it, period. এর মানে হলো, যখন তুমি কোন একটা কাজ করতে যাচ্ছ তখন কাউকে বলতে দিও না যে তুমি এই কাজটা করতে পারবে না, নট ইভেন মি। বাবা ছেলেকে বলছে, আমাকেও বলতে দিও না যে তুমি কোন একটা কাজ করতে পারবে না। যখন এমন হয় যে তোমার কাজটার সাথে আশেপাশের লোকজন অপরিচিত হয়, তোমার স্বপ্নকে যখন তারা চিনতে পারে না, তখন তারা তোমাকে খুব স্বাচ্ছন্দ্য নিয়ে বলতে শুরু করবে, হ্যাঁ তুমিও কাজটা করতে পারবে না। তাদের কথা শুনো না, তোমার একটা স্বপ্ন আছে, ওই স্বপ্নের জন্য তুমি পরিশ্রম করে যাও। এটা দেখেছো কেউ এই মুভিটা? শশাঙ্ক রিডেম্পশন আমার খুব পছন্দের মুভি। ইন্টারনেট মুভি ডাটাবেজের রেটিং এ দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে রেটিং প্রাপ্ত মুভিগুলোর তালিকা 1 নম্বরে, টপ 250 1 নম্বরে আছে অনেকদিন ধরে। যাই হোক, তো ওখানে একটা কথা বলে, গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং। এটার মানে কি একটু সহজ করে বলি। আমরা একটা শব্দের সাথে পরিচিত, সেটা হচ্ছে প্যাশন। প্যাশন কথাটা শুনেছো না? প্যাশন, হোয়াট ইজ প্যাশন? প্যাশন হচ্ছে যখন তুমি যে কাজটা করছো, কাজটা যেমনই হোক না কেন, ফাঁকিবাজি হলেও সেই কাজটা তোমার পক্ষে সর্বোচ্চ যতটুকু দিয়ে করা সম্ভব ততটুকু দিয়ে করো, তোমার সামর্থ্যের সবটুকু দিয়ে করো। গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং, অথবা কাজটা করোই না, করলে একদম সবটুকু দিয়ে করো। অর্থাৎ তোমার পক্ষে এর চাইতে ভালোভাবে কাজটা করা সম্ভব না, ওইটুকু দিয়েই করো। বিশেষ করে তোমার স্বপ্নের কাজগুলো, যেগুলো নিয়ে তুমি স্বপ্ন দেখতে ভালোবাসো, যেগুলো নিয়ে তুমি তোমার জীবনটা কাটাতে ভালোবাসো, ওখানে ফাঁকি দিও না। ওখানে ফাঁকি দিলে সে ফাঁকিতে নিজেই করবে। এটা মানে হচ্ছে এটা, এটাকে প্যাশন বলে এই জিনিসটাকে। আচ্ছা, এই মুভিটা দেখেছো কেউ? এই মুভিটা দ্য গুড, দ্য ব্যাড, দি আগলি। When you have to shoot, don't talk. এটার মানে হচ্ছে যখন তোমাকে শুট করতে হবে, শুট করে দাও, কথা বলো না। এর মানে হলো, আমরা বেশিরভাগ মানুষই করি কি, কোন একটা কাজ করতে হবে করবো, এটা করে করে অনেকদিন সময় নষ্ট করি, একটা কাজ শুরুই করতে পারি না। আমরা একটা কাজ শুরু করি 1 সপ্তাহ ধরে, যেটাকে বলে প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রতা। তো বলছে যখন কোন একটা কাজ করতে হবে, কাজটা তখনই করে ফেলো। When you have to shoot, একটা পাখি শুট করতে হবে, পাখিটাকে শুট করে দাও। যদি তুমি গবেষণা করো পাখিটা দেখতে কেমন, পাখিটার পাগুলো কেমন দেখতে, পাখিটার বুকের কাছে ধূসর রং আছে, ততক্ষণে কিন্তু পাখিটা ফুরুত করে উড়ে চলে যাবে, তুমি আর শুট করতে পারবে না। এটাই বলছে। এই বসকে তো ছিল, নোবেল প্রাইজ পেয়েছেন কিছুদিন আগে, কে? বব ডিলান। তো এই গানটা আমি আমার অনেক পছন্দের একটা গান, হাউ মেনি রোডস মাস্ট হ্যাভ বীন ওয়াকড অন বিফোর ইউ কল হিম এ ম্যান। খুব ভালো লাগবে, এবং এই গানটা অনেক মোটিভেশনাল একটা সং। আমি ক্যারিয়ারটাতে এই গানটা শুনিয়ে থাকি বা এই স্লাইডটা দেখিয়ে থাকি, এবং সে কারণে নোবেল পুরস্কার পেয়েছেন, নাম পেতেন না। হু ইজ দিস বস? এটাকে আমি বস বলি, আসলে নাম ধরে ডাকতে ভালো লাগে না। স্টিভ জবস। স্টিভ জবসের একটা কথা আছে, your time is limited, so don't waste it in living someone else's life. তোমার সময়টা খুব সীমিত, তাই এই সময়টাকে তোমরা আরেকজনের জীবনে কাটিয়ে নষ্ট করে দিও না। এর মানে হলো, তুমি যে স্বপ্নটা দেখো না, যেটা তোমার জন্য না, what is not your cup of tea, তোমার লাইফটাকে ওটাতে নষ্ট করে দিও না। যা তোমার ভালো লাগে না তা করে করে লাইফটাকে নষ্ট করে দিও না। যে কোনো সময় তোমার মৃত্যু আসতে পারে, তখন মৃত্যুর আগে তোমার আফসোস হবে তুমি যে জীবনটাতে বাঁচতে চেয়েছিলে সেই জীবনটাতে বাঁচা হয়নি তোমার। আর ওটার মানে হচ্ছে আগে যে গানটা ছিল, হাউ মেনি রোডস মাস্ট হ্যাভ বীন ওয়াকড অন বিফোর ইউ কল হিম এ ম্যান, কতটা পথ হাঁটলে পরে মানুষ বলা যায়। আর এটাকে সুমন করেছেন এভাবে করে, কি জানো গানটা কেউ শুনেছো? সুমনের গানটা, কতটা পথ হাঁটলে পরে পথিক বলা যায়। ওই গানটা অনেক সুন্দর, শুনে নিও। আমি আমার লাইফের এন্ট্রিগুলোর কথা বলি। আমি বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছিলাম, এন্ট্রি করেছিলাম, সেই এন্ট্রিগুলোর কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
চুয়েটের ভর্তি পরীক্ষাতে, আমি চুয়েটের ভর্তি হওয়ার সময় ভর্তি পরীক্ষাতে সেকেন্ড হয়েছিলাম। আমার রোল নাম্বার ছিল 0204002। বুঝতে পারছো, কম্পিউটার সায়েন্সে ছিলাম। এবং এই রোল নাম্বারটা আমার অনেকগুলো জায়গার পাসওয়ার্ড। আমি দেখছি আমাদের সময় রোল নাম্বার থেকে আমরা করতাম কি, পাসওয়ার্ড বানাতাম। পাসওয়ার্ড বানিয়ে আমার নামের ধরো এসপি সুশান্ত পাল, আর আমার ডাকনাম বাপ্পি পাল, এই টাইপের কিছু একটা দিয়ে দিতাম। এটাই করতাম আমরা, তোমরা করো কিনা আমরা জানি না, আমি এটাই করতাম। এটা রোল নাম্বার ছিল 0204002। ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলাম। দ্যাট ইজ ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে ফার্স্ট। আর বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলাম, তোমরা হয়তো জানো এই কথাটা। এবং বিসিএস পরীক্ষা শুরু থেকে আজকের তারিখ পর্যন্ত আমার চাইতে বেশি মার্কস কখনো কেউ পাই নাই। আমার হাইস্ট মার্কস ছিল। তো এই কথাগুলো শুনে খুব ভালো লাগছে, ক্লাস দিতে ইচ্ছা করছে, পরের স্লাইডে আসি। এখন আমি কি কি কুবৃত্তি করেছি এগুলো দেখাচ্ছি। চুয়েটে পাস করার সময় আমার সিজিপিএ ছিল 2.74, অর্থাৎ আমি সেকেন্ড ক্লাস পেয়েছিলাম। আমি খুব হ্যাপি। আমি এখনো বিশ্বাস করি এটা আমি পাইনি, আমাকে দেওয়া হয়েছে। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম সেজন্য 17টা ব্যাকলগ ছিল, ইন টোটাল 17টা। আমি সেই মানুষ যে মানুষ 5টা বিষয়ে রেজিস্ট্রেশন করছিলাম একসাথে, কারণ 5টার বেশি রেজিস্ট্রেশন করা যায় না, ওই জন্য। পরে আমাকে তাজুল স্যার ছাত্র থাকার কথা না বলি আর কি, হ্যাঁ। পরে তাজুল স্যার ছিলেন ডিপার্টমেন্টের হেড, উনি আমাকে দেখে বললেন, সুশান্ত এতগুলো পরীক্ষা দিও না, এতগুলো পরীক্ষা দিলে খালি ফেল করবা। তুমি 5টা করছো কিসের জন্য রেজিস্ট্রেশন, তোমার মাথায় বুদ্ধি নাই? আরে স্যার 5টা থেকে বেশি করতে দিচ্ছে না আমাকে। বলে তোমার মাথা ঠিক আছে, 5টাতে পাস করবা কিভাবে? এবং আমি পাস করেছিলাম। মাঝে মাঝে মানুষকে ঘুরে দাঁড়াতে হয় যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়। আমার পিঠ দেয়ালে গেঁথে গিয়েছিল, কোনো কিছু করার ছিল না আমার। এই 17টা ব্যাকলগ ক্লিয়ার করছি আমি, জমে গেছিল এগুলো। মাস্টার্সে আমার সিজিপিএ হচ্ছে 2.73। কনসিস্টেন্ট না? যদি পিএইচডি তে কোনো সিজিপিএ দেওয়ার নিয়ম থাকতো এবং আমি যদি পিএইচডি করি, তাহলে আমার কত পাওয়ার কথা? 2.72। 2.75 বলতে পারিস না বেটা? এটাও তো কনসিস্টেন্ট হয়, উল্টা থেকে হয় 73, 74, 75। মানুষ এমনই, আরেকজনের বেলায় বলার সময় যত কমিয়ে বলা যায়। আর লাইফে এই গ্রেড গুলো দিয়েছিল আমার বিশ্ববিদ্যালয়। তোমাকে তোমার বিশ্ববিদ্যালয় কিছু গ্রেড দিয়ে ছেড়ে দিবে এবং তোমার লাইফে তুমি কত গ্রেড পাবে ওটা সম্পূর্ণ তোমার হাতে, ওখানে কোনো ছাড় দিও না। আমার লাইফে কত গ্রেড দিচ্ছি বা দিয়েছি সেটা আমার হাতে ছিল, সেটা আর কারো হাতে ছিল না। তোমারটা তোমার হাতেই আছে। কিছু কথা, ভালো চাকরি জিনিসটা কি? দুনিয়াতে কোনো ভালো চাকরি নাই। আমি এভাবে করে বলি, নেহায়েত গরিবের ছেলে বলে চাকরি করি, তাহলে চাকরি করতাম না। আমার কাছে চাকরিটাকে খুবই আপত্তিকর একটা অশ্লীল স্বপ্ন মনে হয়। চাকরি করতে না পারলে আমি সত্যিই খুব খুশি হতাম। তো যাদের চাকরি না করলেও চলবে, তারা চাকরি না করার চিন্তা করে দেখতে পারো। আমি সত্যি মিন করে বললাম, কোনো সমস্যা নেই। চাকরি না করতে হলেই সবচেয়ে খুশি হতাম, করতে হয়। ওই জন্য কোনো চাকরি আসলে ভালো না। ইটস অল অ্যাবাউট ইউর প্রায়োরিটিস, ইটস অল অ্যাবাউট ইউর চয়েসেস, ইটস অল অ্যাবাউট ইউর কম্প্রোমাইজেস। তোমাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে, অনেক কিছু ছাড় দিতে হবে। ফর এক্সাম্পল, তোমার ইচ্ছে তুমি পুলিশ হবে, পুলিশের এসপি হবে, কিন্তু তোমার একই সঙ্গে এটাও ইচ্ছা তুমি রাত্রিরে সুখে নিদ্রা যাপন করবে। তোমার পুলিশ তাহলে তোমার জন্য না, কারণ পুলিশকে অনেক সময় রাত্রে টহল দিতে হয়, পেট্রোলিং করতে হয়। সো পুলিশ তোমার জন্য না। সো প্রত্যেকটা চাকরিতে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো ছাড় দিতে হয়, যে বিষয়গুলো মেনে নিতে হয়, মন থেকে না নিলেও মেনে নিতে হয়। ওই জন্য কোনো চাকরি ভালো না, অ্যাবসলিউটলি কোনো চাকরি খারাপ না। আমি মনে করি প্রত্যেকটা চাকরি খারাপ। চাকরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডার্ন স্লেভারি। এটা স্লেভারি ছাড়া কোনো কিছু না, দাসত্ব আর কোনো কিছুই না। কোটা, কোটা বিষয়টা সম্পর্কে তোমরা কি জানো? কোটা কারা কারা জানো? একটু হাত তুলে দেখাও। অনেকেই জানো। কোটা হচ্ছে কিছু না, কোটা হচ্ছে একটা জিনিস আর কি। হ্যাঁ, চাকরিতে একটা সুবিধা দেওয়া হয় কিছু শ্রেণীর মানুষকে, কিছু ক্রাইটেরিয়ার মানুষকে, এটাকে কোটা বলে। এবং এই সুবিধাটা যারা পায় না তাদের খুব মন খারাপ থাকে। তারা বলে
কোটা ভালো না, কোটা খারাপ। আসল কাহিনী হচ্ছে আমার কোটা নাই। ওই জন্য কোটা নিয়ে অনেক পরিচয় তোমাদের করতে ইচ্ছা করবে, বিশেষ করে যখন তোমরা সরকারি চাকরিগুলোতে জয়েন করবা বা পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিবা, তখন দেখবা কোটাকে সহ্যই হচ্ছে না, সহ্য না হওয়ারই কথা। একই সাথে তুমি এটা একটু ভাবো, যদি তোমার কোটা থাকতো তোমার কি অত কষ্ট থাকতো কিনা, এটা একটু ভাইবো আর কি। আমার মনে হয় না থাকতো। আমারও কোটা ছিল না। আমার ফাদার কিন্তু ফ্রিডম ফাইটার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু উনি সার্টিফিকেট নেন নাই। দ্যাটস ওয়াই আমারও কোটা ছিল না, কোটা ছাড়াই পরীক্ষা দিছে। ওই জন্য বললাম কোটা নাই, এটা নিয়ে যতটুকু দুঃখ করছো তার চেয়ে ভালো হচ্ছে ওই সময় পড়াশোনা করা। কোটা হচ্ছে অনেকটা এরকম, ধরো আমার বন্ধুর বউটা অনেক সুন্দর, ফেসবুকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। কাহিনী হইতেছে আমার বন্ধুকে আমার দেখলেই সহ্য হয় না, কিন্তু ওরকম বউ আমার ঘরে থাকলে কিন্তু তখন আমার আর কোনো মাইন্ড করতাম না, ঠিক কিনা? কোটা হচ্ছে অনেকটা এরকম, ওর ঘরের বউ সুন্দর, আমার ঘরের বউ সুন্দর না কেন, আমি ভাত খাবো না, রাগ করছি, এটা হচ্ছে কোটা। পরস্ত্রী কাতরতা, আরেকজনের স্ত্রী দেখিয়া কাতর হয় যে, তাহাকে বলে পরস্ত্রী কাতরতা। পরস্ত্রী কাতরতা শব্দটা কিন্তু কোনো পারফেক্ট কোনো ইংরেজি পরিভাষা নাই, কারণ পরস্ত্রী কাতরতা এই বিষয়টা বাঙালিদের সম্পদ। সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। পরস্ত্রী কাতরতা আমাদের সম্পদ। ওই পরস্ত্রী কাতর হওয়ার জন্য সময় ইংরেজদের নাই, ইউরোপিয়ানদের নাই, ওদের মধ্যে এই জিনিসটা আসলেই নাই। আরেকজনকে ঈর্ষা করা, হিংসা করা, জ্বলে জ্বলে ছারখার হয়ে যাওয়া। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে শুনতে হয়, আমাকে অনেক ফানি জিনিস ফেস করতে হয়, অনেক টাইপের প্রশ্ন ইনবক্সে বা ক্যারিয়ার আড্ডাগুলোতে। এটা খুব কমন আর কি, যে ভাইয়া পড়াশোনা করতে ইচ্ছা করে না, কি করব? আমি বলি পড়াশোনা করিও না, পড়াশোনা ভালো মানুষ করে। বলে ভাইয়া পড়াশোনা না করলে তো চাকরি পাবো না, হয়তো পড়াশোনা করো। বলে ভাইয়া বিষয়টা আপনি বুঝতেছেন না, ঠিক আমার হচ্ছে পড়াশোনাও করতে ইচ্ছা করে না, কিন্তু চাকরিও করতে ইচ্ছা করে, ভালো চাকরি। যেমনি তেমনি চাকরি হলে হবে না, ভালো চাকরি লাগবে। আমি কি করিতে পারি? তো তোমাদের মধ্যে পড়াশোনা করতে ইচ্ছা করে কার কার, একটু হাত তুলে দেখাও। চাকরি পেতে হলে পড়াশোনা করতে হবে, রেজাল্ট ভালো করতে হলে পড়াশোনা করতে হবে, কিছু তো করার নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, থ্যাংক ইউ। আমরা কম বেশি 15 জনকে পেলাম যাদের পড়াশোনা করতে ইচ্ছে করে। সরি টু সে দ্যাট, সম্ভবত তোমরা মানসিকভাবে অসুস্থ। পড়াশোনা করতে ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক। যাদের করতে ইচ্ছা করতেছে না তারা সুস্থ আছো। এখন কথা হলো, ধরো একটা মেয়ে, হ্যাঁ, তার ইচ্ছা সে পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং মধুর যে ডাকটা মা, এই ডাকটা শুনবে, কিন্তু সে মেয়ের বিয়ে করতে ইচ্ছা করে না। তোমরা আমাকে বলো, বিয়ে করা ছাড়া বৈধভাবে মা ডাক শোনা কি সম্ভব? ঠিক একইভাবে পড়াশোনা করা ছাড়া বৈধভাবে চাকরি পাওয়া সম্ভব না, পড়াশোনা করতে হবে, কিছু করার নাই। আরেক বস, বিল গেটস, এই কথাটা প্রচন্ড ভালো লাগে আমার। লাইফ ইজ নট ফেয়ার, গেট ইউজ টু ইট। উনি বলছেন, হ্যাঁ আমি জানি লাইফটা ফেয়ার না, আমি জানি সিস্টেমটা ফেয়ার না। উই লিভ ইন অ্যান আনফেয়ার ওয়ার্ল্ড, আমরা একটা আনফেয়ার ওয়ার্ল্ডে বাস করি। এখন দেখো, আমরা যে বলছি লাইফটা ফেয়ার না, সিস্টেমটা ফেয়ার না, এই আনফেয়ার সিস্টেমে আমাদের আগে আমাদের চাইতে অনেক বেশি পণ্ডিত, আমাদের চাইতে অনেক বেশি কাবিল লোকজন, কাবিল বোধ হতো না, শিয়ানা কাজ করে গেছে না এই আনফেয়ার সিস্টেমে। তাদের সময় কিন্তু লাইফটা ফেয়ার ছিল না, তাদের সময় কিন্তু সিস্টেমটা ফেয়ার ছিল না, তাও আনফেয়ার ছিল। যেহেতু এই আনফেয়ার সিস্টেমে তারা ভালো পারফর্ম করে গেছে, যদি আমি সেই একই সিস্টেমে পারফর্ম করতে না পারি, তবে দোষটা সম্পূর্ণ আমার, সিস্টেমের না। ওই জন্য এই কথাটা খুব পছন্দ আমার বিল গেটসের। আরেকটা জিনিস একটু বলি, সেটা হলো এই যে আমরা পড়াশোনা করছি বা করি না করি, আমরা স্টুডেন্ট, আমরা অনার্সে পড়ছি। এই অনার্সে আমরা যে একাডেমিক পড়াশোনাগুলো করি, সেই পড়াশোনা করার কারণে আমরা একটা সিজিপিএ পাই, একটা গ্রেড পাই পরীক্ষায়।
এই একাডেমিক পড়াশোনা করার পাশাপাশি আমরা অনেকগুলো কাজ করি যেগুলো করার কোনো অর্থই নাই। যেমন ধরো তুমি একটা গল্পের বই পড়লে, এই গল্পের বই পড়ার কারণে কি তোমার সিজিপিএ বাড়বে? পারবে না। তুমি একটা স্টাডি ট্যুর করলে, সিজিপিএ বাড়বে? পারবে না। এই যে ক্যারিয়ার আড্ডা আজকে আয়োজন করা হলো, আয়োজন করলো ক্যারিয়ার ক্লাব। এই ক্যারিয়ার ক্লাবের যারা সদস্যরা ওখানে দাঁড়িয়ে আছে, অনেকে পেছনে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। তো এই যে ক্যারিয়ার আড্ডাটা আয়োজন করলো, অর্গানাইজ করলো, এতে করে কি তাদের পরীক্ষা সিজিপিএ বাড়বে? সেগুলো সবাই ফালতু কাজ, অকাজ। এই ক্যারিয়ার ক্লাবের সদস্যরা হচ্ছেন অকাজের কাজী, ফালতু কাজের কাজী। এখন পড়াশোনা করলে অনার্সে আমি যে পড়াশোনাটা করতেছি একাডেমিক পড়াশোনা, সেটা আমাকে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে সাহায্য করে, অর্থাৎ তার একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা আমি বললাম 1। কি বললাম? 1। আর এই যে বাকি ফালতু কাজগুলো যেগুলো করলে লাইফে কোনো ভ্যালু নাই, আমাদের একাডেমিক ক্যারিয়ারে কোনো ভ্যালু নাই, সেগুলো হচ্ছে ফালতু কাজ এবং ওগুলোর ভ্যালু হচ্ছে 0। এগুলোর ভ্যালু কি? 0। অল্প বয়সে তোমরা 1 কে ঠিক রেখে 1 এর পাশে যত বেশি 0 অ্যাড করতে পারবা, তোমার লাইফ তত বেশি সুন্দর হবে। তুমি বই পড়ো না, তোমার বন্ধু বই পড়ে। তুমি ফটোগ্রাফি পারো না, তোমার বন্ধু ফটোগ্রাফি পারে। মনে রেখো, তোমার চাইতে ওর ভ্যালু 10 গুণ বেশি, তার লাইফে 0 একটা বেশি আছে। অল্প বয়সে যত বেশি পারো তত বেশি 0 অ্যাড করে নাও, পরে আর পাওয়া যায় না, কষ্ট, খুব কষ্ট। আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে বাবা মার ইচ্ছায়, নিজের অনিচ্ছায়, নিজের অপছন্দের বিষয়ে অনার্স পড়া। এটা কার কার ক্ষেত্রে হয়েছে তোমাদের মধ্যে? হাত তুলে দেখাও। আমি হাত তুলি। আমার কোনো ইচ্ছাই ছিল না অনার্সে চুয়েটে পড়ার, মানে ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো ইচ্ছাই ছিল না। আমার ইচ্ছা ছিল সাহিত্য নিয়ে পড়াশোনা করা, বাংলা কিংবা ইংরেজি। আমাকে দেয় নাই, কারণ সায়েন্সে পড়ে যেহেতু অতএব ভদ্রতা শুধু ইঞ্জিনিয়ারিং করতে হবে। ইন্টারেস্টেড ছিল, বায়োলজি ছিল না, সো মেডিকেলে পড়া যাবে না। তো ডাক্তারের নাম বলছো, ঠিক আছে, ছাড় দেওয়া গেল। ইঞ্জিনিয়ার হবো না, এটা কি ধরনের কথা? তো আচ্ছা, তাদেরকে একটু বলি, এই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ধরো বাবা মার পছন্দের নিজের অপছন্দের মানুষটাকে বিয়ে করা, অনেকটা ওরকম। তবে অনার্সে পড়াটা বিয়ে করার চাইতে বেশি স্বস্তিদায়ক, কারণ নিজের অপছন্দের মানুষকে বিয়ে করলে ধরা খাইছো ফর হোল লাইফ। আর এটা ধরা খাইছো মাত্র 4 বছরের জন্য। এই 4 বছরে তোমার যা করতে ভালো লাগে ওই কাজটার জন্য যদি তুমি তোমাকে প্রিপেয়ার করতে না পারো, তাহলে সারা জীবন অনার্সের এই সাবজেক্টের সঙ্গে তোমাকে সংসার করতে হবে। সাধু সাবধান, এই প্রিপারেশনটা নিয়ে ফেলো। আর আরেকটা কথা শুনি প্রায় সময়, সেটা হচ্ছে প্রথমবারে বিসিএস হয় না। কারা কারা শুনছো? প্রথমবারে বিসিএস হয় না, অথবা প্রথমবারে আইবির চান্স পাওয়া যায় না। আইবির চান্স পাওয়া অনেক ডিফিকাল্ট, প্রথমবারে হয় না, 2-3 বা 3 চান্স হয়। শুনছো কারা কারা? আমিও শুনছি। মজার বিষয় বলি, আমরা যাদের কাছ থেকে কথাটা শুনছি তাদের সবাই হচ্ছে এমন মানুষ যারা প্রথমবারে বিসিএস ক্যাডার হতে পারে নাই, কিংবা প্রথমবারে আইবিতে চান্স পায় নাই, ঠিক কিনা? যারা প্রথমবারে চান্স পাইছে ওরা কিন্তু এই কথাটা বলবে না। ধরো তুমি প্রেম করতেছো, হ্যাঁ, তোমরা মন খারাপ করো না, আমি তোমাকে প্রথমে বলছিলাম আমি তোমাকে টর্চার করবো, ইটস এ রিভেঞ্জ। আচ্ছা, তো ধরো তুমি প্রেম করতেছো, এখন প্রেম করার পর তোমার মনে হলো সেই মানুষটাকে তুমি বিয়ে করবে, কিন্তু তুমি দেখতেছো আশেপাশে সব হাহাকার, ব্রেকআপ হয়, গড়ে ভাঙে, একই ভাঙা গড়ার খেলা। তখন তুমি এমন কারোর সাথে গিয়ে কথা বললে যে ভাই আমি প্রেম করতেছি অমুকের সাথে, আমার খুব ইচ্ছে আমি তাকে বিয়ে করবো, এটা কি সম্ভব ভাই? এমন কারোর সাথে কথা বললা যে কিনা 4 বার ব্রেকআপ করার পর 5ম বারে গিয়ে বিবাহ করছে, সে তোমারে বলবে আর দূর মিয়া, প্রথম প্রেম করতেছো, বিয়ে হবে, চালাই যাও, নো টেনশন, ঠিক কিনা? ঠিক একই ভাবে তুমি যদি এমন কাউকে জিজ্ঞেস করো যে প্রথমবারে বিসিএস ক্যাডার হতে পারে নাই, সেও তোমারে বলবে চালাই যাও। ইটস আপ টু ইউ হুম টু আস্ক। কার কাছ থেকে তুমি জিজ্ঞেস করবা এটা কিন্তু তোমার ব্যাপার। তুমি এমন কারোর কাছ থেকে জিজ্ঞেস করবা না যে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, যে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য না। আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে ক্যারিয়ার নিয়ে জিজ্ঞেস করার সময় এমন কাউকে জিজ্ঞেস করি যে সে ক্যারিয়ারে না। ফর এক্সাম্পল, আমার বাসায় ধরো আমার চাচা, উনি অনেক শিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রি আছে, আইবিএ থেকে এমবিএ করা, এক্সেট্রা এক্সেট্রা। ধরো উনি কোন একটা ব্যাংকের ডিএমজি। তো তাকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছে, কেমন হবে?
দেখো উনি কিন্তু বিসিএস এর কিছু জানেন না, আর বেশিরভাগ লোক যারা একটু ভালো পজিশনে থাকে তারা জানি না কথাটা বলতে পারে না, ভুংচুং কিছু একটা বলে, তোমরা ভুংচুং বুঝো, ভুংচুং কিছু একটা বলে দেয়, ও বলে না বিসিএস দিচ্ছ এগুলো তো আসলে পয়সা ছাড়া হয় না, ঘুষের চাকরি এক্সেট্রা এক্সেট্রা, দিও না, এগুলো না দিলেই ভালো হবে। আমি কিন্তু ওনাকে কোনো দোষ দিই না, দোষটা কিন্তু আমার। আমি কেন ওনাকে জিজ্ঞেস করতে গেলাম, উনি তো সিভিল সার্ভিসে নাই। ধরো তুমি ব্যবসা করবা, চালের ব্যবসা, তুমি চিন্তা করলা যেহেতু ব্যবসায়ী করতেছি, বিশ্বের সবচাইতে বড় ব্যবসায়ীকে ফোন দিয়ে দেখি না উনি কি বলেন, দিলাম বিল গেটসকে ফোন, গেটস চাচ্ছ চালের ব্যবসা করবো, কেমন হবে? দেখো উনি কিন্তু চালের ব্যবসা করেন না, উনি বেচেন সফটওয়্যার, আর তুমি বা চাল, উনি তো তোমাকে বলতে পারবে না। তো তোমার সিদ্ধান্ত, তোমার ব্যাপার, কাকে কি জিজ্ঞেস করা যাবে, কাকে কি জিজ্ঞেস করা যাবে না। ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া চাইতে পরামর্শ না নেওয়াটা কিন্তু অনেক ভালো। যেমন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে সিএসসি লাইনের কোনো কিছু, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোনো কিছু, মানে আমার সাবজেক্টের কোনো কিছু, আমি কখনোই কোনো পরামর্শ দিই না, কারণ আমি আসলেই জানি না এই বিষয়ে, আমি আসলেই জানি না। একটু সাবধান থাকতে হবে এই বিষয়টা জিজ্ঞেস করার সময়। আমি দেখেছি ভুল পরামর্শে অনেকেরই ক্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যায়। আচ্ছা, আমার একটা লেখা আছে ফেসবুকে, সাতলুরুর জীবন, কেউ পড়েছে এখানে যারা আছে? যারা পড়েনি তাদেরকে পড়তে বলছি, কাজ হবে, ওই জন্যই পড়তে বলছি। এটা আমার লাইফের সবচাইতে অবিশ্বাস্য দুইটা ঘটনার মধ্যে একটা, এই নোটের মধ্যে যে ঘটনাটা বর্ণনা করা আছে এবং সত্য ঘটনা। তো আমাদের লাইফটা হচ্ছে একটা সাতলুরুর জীবনের মতো। কেমন বলি, লুডো খেলাতে পারো নাকি? লুডো খেলায়, ধরো 7 লুডো খেলায় সবচাইতে বেশি কত পাওয়া সম্ভব বলো তো? 6 6 5, তাই না? কত হয়? 17, 17। এর চাইতে বেশি পাওয়া সম্ভব? সম্ভব না। ধরো তুমি 17 পেলে এবং তোমার পক্ষে এর চাইতে বেশি অ্যাচিভ করা সম্ভব না, তুমি খুব খুশি হয়ে গেলে। দেখা গেল কি 17 ঘর পরে একটা বিশাল সাপ তোমাকে গলাধরণ করলো, হতে পারে না? ইউ ক্যান নেভার নো, রাইট? সবচাইতে কম কত পাওয়া সম্ভব? 1 পেলাম, একটা মই দিয়ে দরদর করে উপরে উঠে গেলে, হতে পারে না? আমাদের লাইফটা হচ্ছে এরকম। আমরা লাইফ থেকে অনেক কিছু চাই, সৃষ্টিকর্তার কাছ থেকে অনেক কিছু চাই, অনেক কিছু অ্যাচিভ করতে চাই, কিন্তু আমরা কতটুকু হজম করতে পারবো, কতটুকু হজম করতে পারবো না, এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। আমরা কেউ ভবিষ্যৎ বলতে পারি না, ভবিষ্যৎ শুধুমাত্র উনিই বলতে পারেন। অতএব যদি কখনো লাইফে যতটুকু চাচ্ছ সর্বোচ্চ ততটুকু না পাও, ওটা নিয়ে মন খারাপ করো না, ততটুকু পেলে হয়তো তুমি শেষ হয়ে যাবে, এটা শুধুমাত্র উনিই জানেন, আর কেউ জানেন না। অল্প পেলে হয়তো সেটাই তোমার জন্য ভালো। Because people call us engineer. Okay, ভালো লাগে তো ইঞ্জিনিয়ার বললে, কিন্তু খুব ভালো লাগে। যখন পড়াশোনা করতাম তখন ওই যখন চুয়েট থেকে ফিরতাম তখন সবাই মনে করতো কি কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়ে, কত পড়াশোনা। আমি জানি আমি কি করি। পরীক্ষার দিন সকালেও পড়াশোনা করতাম না, এরকম অবস্থা। এটা পরে আসতেছে ওখানে। তো যার ফলে সবাই ইঞ্জিনিয়ার বলে, আমরা খুব আনন্দে থাকি, খুশিতে থাকি, এটা ভালো। এখন আমি তোমাদের সঙ্গে একদম ফ্র্যাঙ্কলি শেয়ার করছি, আমি যখন পড়াশোনা করতাম, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম বলতে জিনিসটা কেমন যেন নিজের সততায় বাঁধে আর কি। যখন আমি চুয়েটে ছিলাম তখন আমি আসলে আমার লাইফটা কিভাবে কাটিয়েছি, এই লাইফটা বা এই কাটানোর ব্যাপারটা বলার মতো কিছু না, কিন্তু আমি হয়তো বা আজকের অবস্থানে আসতে না পারলে এটা কখনোই বলতে পারতাম না। তো আসতে পেরেছি বা সৃষ্টিকর্তা এনেছেন, তাই শেয়ার করছি। আমার এই কথাগুলো তোমাদের কারো কারোর সঙ্গে হয়তো বা মিলে যাবে, নাও মিলতে পারে। এটা নিয়ে উৎসাহিত বা নিরুৎসাহিত হওয়ার কোনো কিছু নাই। আমি জাস্ট অনেস্টলি কনফেস করতেছি আমি কেমন ছিলাম চুয়েট লাইফে। একটা ছবি দেখো, আমার লাইফটা ছিল এরকম। লাইফটা একটু অফ করেন, এটা দেখো তোরা। কেউ আছো এরকম? কেউ আছো নাকি সবাই খুব বিন্দাস লাইফ কাটাচ্ছ? আচ্ছা, অনেকে আছো। তোমরা দেখো একটু, ওরা আছে। তো রিলেশনশিপ স্ট্যাটাস আমার ছিল নট সিঙ্গেল, নট ম্যারিড, নট ইটস কমপ্লিকেটেড, নট ইন এ রিলেশনশিপ। আমার ছিল ইন ইঞ্জিনিয়ারিং। তোমাদেরও? আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি লোকজন আমাদেরকে কিভাবে নেয়। আমার যে বন্ধু ইলেকট্রিক্যালে পড়ে
সে যখন কোথাও বেড়াতে যায় তাকে বলে সিলিং ফ্যানটা লাগাই দাও, লাগাতে না পারে বলে কিসের ইঞ্জিনিয়ারিং করো, সিলিং ফ্যান লাগাতে পারো না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করো, এগুলো মেকানিকরা পারে, ওর থেকে শিখো। আমি যখন কোথাও যেতাম তখন ধরো কম্পিউটারের টুকটাক ভাইরাস অ্যাটাক করছে, হ্যান করছে, প্যান করছে, বলে এগুলো ঠিক করে দাও, উইন্ডোজ সেটআপ দাও, ইত্যাদি ইত্যাদি। ওরা ধরেই নেয় আমাদের কাজ হচ্ছে এগুলো, কিছু করার নাই। ক্লাসে কি পড়ানো হলো না হলো সেটা কোনো বিষয় না, পরীক্ষায় আসবে এই ধরনের প্রশ্ন, এই ডায়াগ্রামটা দিয়ে বলবে কারশফের সূত্র অ্যাপ্লাই করো। আর ক্লাসে পড়াবে একটা সিম্পল সার্কিট, একদম সিম্পল সার্কিট, কারেন্ট এখান থেকে ওখানে যায়, খালি চোখে দেখা যায়, ওখানে কারশফের সূত্র অ্যাপ্লাই করতে হবে, করবো। আর পরীক্ষায় আসবে এটা। আর সারা কেউ কি আছেন এখানে? আমি বলি সারা কেউ আছেন? আপনি আছেন। এখন আসলে এটা হয়েছে, আমি কি করব? মানে আমরা ছাত্র বলি কি আমরা মানুষ না? আমাদেরকে কেন এরকম ডায়াগ্রাম দিতে হবে, কেন এরকম সার্কিট দিতে হবে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে ছেলেরা থাকে এরকম, আর ফাইনাল ইয়ারে হয়ে যায় এরকম সেকেন্ড চিত্রের মতো। মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, যতই ইয়ার বাড়ে ততই তার সৌন্দর্য বাড়ে, ইয়ার বাড়ার সাথে মেয়েদের সৌন্দর্য বাড়ার সমানুপাতিক পুরোপুরি, আর ছেলেদের ব্যস্তানুপাতিক। এটা কোন ডিপার্টমেন্ট হইতে পারে? ওকে, জুয়েলে আসলে কি কি করতাম? আমার যা যা ভালো লাগতো তাই তাই করতাম। আমার লাইফে একটা সিম্পল রুল আছে, সেটা হচ্ছে আই ডু হোয়াট আই লাভ, আই লাভ হোয়াট আই ডু। লিটারেচার পড়তাম, সবসময় ভালো লাগতো। চুয়েটে লাইন নিয়েছিলাম। ল্যাঙ্গুয়েজ, আমার ল্যাঙ্গুয়েজ সবসময় ভালো লাগে, ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলতে ভালো লাগে, শব্দগুলোকে আমার আত্মীয় মনে হয়, প্রাণের মানুষ মনে হয়, শব্দ নিয়ে খেলতে ভালোবাসতাম, খেলতাম। প্রচুর মুভি দেখতাম, প্রচুর মুভি দেখতাম, একদিনে 3টা মুভিও দেখছি, 4টা মুভি দেখছি, সর্বোচ্চ 4টা একদিনে। প্রচুর মুভি দেখতাম, এখন কমাই দিচ্ছে অনেক। জিআরজিমেন্ট করতাম, বিদেশে যাওয়ার জন্য না, এই জন্যই করতাম কারণ ওটা পড়তে হলে ওখানে ল্যাঙ্গুয়েজের অনেক ব্যাপার স্যাপার আছে, ভোকাবুলারি অনেক ব্যাপার স্যাপার আছে। আমি ল্যাঙ্গুয়েজ ভালোবাসতাম সবসময়, এই কারণেই করতাম। ম্যাথস ভালো লাগতো, ওই জন্য করতাম জিআরজিমেন্ট। কোনো উচ্চাসা নিয়ে পড়াশোনা করতাম না, এমনি ভালো লাগতো বলে করতাম। আর যেটা করতাম, টিউশনি করার জন্য যা যা লাগে সবই করতাম, খুবই পড়াশোনা করতাম, খুব। আমার স্টুডেন্ট থেকে আমি বেশি পড়াশোনা করতাম, কারণ স্টুডেন্টদের সামনে আসলে গিয়ে পারি না বলা যায় না। দেখবা ওই পিচ্চিগুলো এত বদমাইশ হয়, তুমি পারো না বললে কি যে খুশি। তোমাকে বলে ও আচ্ছা স্যার পারেন না, ঠিক আছে। এটা আমার বলতে খুব ইচ্ছা হলো, তাই অ্যাড করলাম। একটা ব্যাপার শুনে খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। সেটা হলো চুয়েটে হচ্ছে এখন ড্রাগস ছড়িয়ে গেছে। আমাকে ক্যারিয়ার ক্লাবের ওরা বলবো, আমি সত্যি খুব কষ্ট পেয়েছি। আমাদের সময় ড্রাগ ছিল না, বড়জোর ওই রুমের মধ্যে একটা গাঁজা কেউ নিয়ে আসছে কোন একদিন শখ করে, ওইটা নাম দিছে। এরপর আর কিছু আমরা দেখি নাই, আমি দেখি নাই কখনো, ফলজমে দেখি নাই। এখন শুনলাম ছড়িয়ে গেছে। তো ড্রাগ যারা নেয় আমার কাছে, না ঠিক আছে ওরা লাইফ থেকে এনজয় করছে, ইটস ওকে, খুব আনন্দে আছে, কিন্তু আমার কাছে মনে হয় না তারা খুব একটা রেসপন্সিবল মানুষ। রেসপন্সিবল মানুষ হলে তারা কিন্তু তার কথা ভাবতো, তার নিজের কথা ভাবতো, তার ফ্যামিলির কথা ভাবতো। সে কখনো লাইফটাকে এই 4 বছরের মধ্যে সীমাবদ্ধ করে দিত না। তোমাদের লাইফ কিন্তু এখন শুরু হয় নাই, তোমাদের লাইফ শুরু হবে আফটার 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স। এবং তোমাদের আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলি আজকে, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি 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 ক্রুয়েল, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি 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 ক্রুয়েল। অনেক নিষ্ঠুর একটা পৃথিবীতে আমরা বাস করি। এই ড্রাগের নেশা, এই ড্রাগের আনন্দ বেশি দিন থাকবে না, শিওর থাকতে পারবে। এমন ধাক্কা খাবা, এমন ধাক্কা খাবা যে তোমাকে ড্রাগ নিতে বলছে, যে বড় ভাইটা বা বড় বোনটা বা যে বন্ধুটা ড্রাগ নিতে বলছে, সে তখন তোমার পাশে থাকবে না। একটা কথা আছে না, পাপকে নয় পাপীকে ঘৃণা করো। আমি ড্রাগের ক্ষেত্রে বলি, ওই যে সরি উল্টা বলছে, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। ড্রাগের ক্ষেত্রে উল্টাটা বলি আমি, পাপকে নয় পাপীকে ঘৃণা করো। তোমাদের যাদের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড ড্রাগ এডিক্টেড, দয়া করে তার সঙ্গে রিলেশন বন্ধ করে দাও, সকল ধরনের রিলেশন বন্ধ করো এবং তাকে বয়কট করো। প্রথমে বোঝানোর চেষ্টা করো, যদি সে না বুঝে, কোনো কাজ না হয়, সত্যি বলছি
তোমার সাথে তার লাইফটা কখনোই সেট হবে না, শিওর থাকতে পারো। দেরি হওয়ার আগে ছেড়ে চলে আসবে, লাইফ অনেক হ্যাপি হবে। সে নো টু ড্রাগস। ড্রাগস আর নট কুল, দে মেক ইউ লুক লাইক ফুল। সত্যি সত্যি বোকার মতো লাগে। আমি দেখছি যারা ড্রাগ ট্রাগ নেয় কেমন কেমন করে, ওরা মনে করে একটা কুল ওয়ার্ল্ডে বাস করতেছে। আমরা জানি ওকে দেখতে লাগছে বোকা চোরার মতো। পরীক্ষার হলের ভেতরে এবং বাইরে আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি পরীক্ষার হলের ভেতরে, মানে আমি আসলে এর চেয়ে পারফেক্ট কোনো ওয়ার্ড পাই নাই, আই এম সরি। পরীক্ষার হলের ভেতরে এবং বাইরে আমি কি কি করতাম একদম সিনসিয়ারলি বলি, কোনো ধরনের রাগ ঢাক না রেখে। তোমরা আমরাই তো বললে কোনো অসুবিধা নেই। প্রশ্ন যখন হাতে পেতাম পরীক্ষার হলে ঢোকার পর, তখন প্রথমেই দেখতাম কতটুকু আনসার করলে ফেল করবো না, পাস করতে পারবো। আমার বন্ধুরা দেখতো কতটুকু আনসার করলে এ প্লাস পাবো। এ প্লাস এগুলো ভাই অনেক উঁচু লেভেলের জিনিসপত্র, এগুলো আমার বুঝতাম না খুব একটা। দেখতাম যে কতটুকু আনসার করলে আমি ফেল করবো না, সেটা দেখে নিতাম। এরপর যেহেতু আমার প্রিপারেশন মানে কি, আমি তো আসলে পড়ি নাই, যে পড়ে নাই নাইটার নাই বাট পারে, একটা কথা বলে না, আমরা সবাই করি কি, যখন পরীক্ষার প্রশ্ন পাই তখন কঠিন একটা অঙ্ক যখন আমরা করতেই থাকি, একটা কঠিন অঙ্ক সলভ করতে পারতেছি না, তখন আমরা কঠিন অঙ্কটা বাদ দিয়ে সহজ একটা অঙ্ক সলভ করতে শুরু করি, তাই তো করি। আর আমি যেটা করতাম, আমি কোনটা কঠিন কোনটা সহজ সেটাই বুঝতাম না, আমার জন্য সবই একই ছিল। ওই জন্য আমি চেষ্টা করতাম ফুল আনসার করার জন্য, যে করে হোক ফুল আনসার করতে হবে। আমার লাইফে আনকমন প্রশ্ন বলে কোনো কিছু নাই, আমার ডিকশনারিতে আনকমন প্রশ্ন বলে কোনো কিছু নাই। আমি প্রচুর বানিয়ে লিখতে পারি, প্রচুর, যে কোনো বিষয় নিয়ে। এবং কোটেশন বানানোর ক্ষমতা আমার লিজেন্ডারি পর্যায়ে, প্রচুর কোটেশন বানাতে পারি, জীবিত এবং মৃত কবিদের দিয়ে অনেক কিছুই বলাতে পারি। এবং আমি এটাতে কখনোই মাইন্ড করি না, কারণ ওনারা বলেন নাই, সেটা তো আমার দোষ না। কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা ঝামেলায় পড়ে গেছিলাম, ইঞ্জিনিয়ারিং এর তার কোটেশন দেওয়া যাচ্ছে না। রবীন্দ্রনাথ বলেছেন কাশেম অত্যন্ত ভালো লোক ছিল, এটা তো বলা যাবে না। তখন আমি চিন্তা করতাম ডায়াগ্রাম দিতে হবে, দিই না ডায়াগ্রাম, দেখতাম জিনিসটাকে মোটর তো এভাবে করে আঁকে, এঁকে দিলাম, দেখা যাচ্ছে কি ওখানে মোটর আঁকার দরকারই নেই, কিন্তু আমি এঁকে দিতাম, কারণ কোটেশন দিলে দেখতে একটু খারাপ লাগে, সারা কিনা কি মনে করে, আত্মসম্মান বলতে একটা কথা আছে, তাই না? এরপর আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করে জানতে পারবা, আমি 02 ব্যাচে, 02 ব্যাচ, আমার সিএসএ ডিপার্টমেন্টের কোন ফ্রেন্ডকে সুশান্ত পাল কি করতো জিজ্ঞেস করে জানতে পারবা। যেখানে অন্যরা খাতার অর্ধেক শেষ করতে পারতো না, সেখানে আমি দাঁড়ায় লুসিক লাগবে, সবাই তাকে তো কিরে ভাই এত কঠিন প্রশ্ন। যখন দেখতাম সবাই তাকাচ্ছে তখন বুঝতাম ও আচ্ছা প্রশ্ন তো কঠিন ছিল, এত লিখলাম কেন। এর আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে আমি আমার লাইফে কখনো আরেকজনের খাতা দেখে কোনো কিছু লিখি নাই। এটা সততার কারণে না, এটা হচ্ছে আত্মসম্মান বোধের কারণে। আমার কাছে খুব প্রেস্টিজিয়াস ছিল, মানে আমি কাউরে বলবো দোস্তের একটু দেখা, এটা আমার দ্বারা সম্ভব না। তবে হাওয়ায় ফেসে কোনো কিছু আসে সেটাই গ্রহণ করতাম। এরপর পরীক্ষার হলের বাইরে এবং ভেতরে অন্যদের কথাবার্তা শুনে বুঝতে পারতাম প্রশ্নটাকে কঠিন ছিল নাকি সহজ ছিল। আর যখন রেজাল্ট বের হতো তখন আমার বন্ধুরা বি পাইছে, এ পাইছে, অনেক কিছু পাইছে, ওরা মন টন খারাপ করে বসে আছে। আর আমারটা যখন শুনছে আমি ডি পাইছি, আমাকে ডেকে আমার দোস্ত পার্টিতে পাস করছিস, মানে আমার ডি মানে পার্টি দিতে হবে, ওদের এ মানে কান্নাকাটি করতে হবে, বুঝলাম না, এরকমই ছিল। আমি দেখেছি আমাদের সময়ে দুই ধরনের স্টুডেন্ট ছিল, টাইপ 1 স্টুডেন্ট, ওরা এ ক্লাস মিস হয়ে গেছে, এ পাইছে, এমন ভাবে কান্নাকাটি করতো যেন এ পেয়ে বসে আছে। টাইপ 2 স্টুডেন্ট যারা ডি পাইছে, এতভাবে সেলিব্রেট করছে এ ক্লাস পেয়ে গেছে। আমি টাইপ 2 স্টুডেন্ট ছিলাম। তো আমাদের একটা সাবজেক্ট ছিল সিপিআই, ওটা পড়াতেন কামাল স্যার। সিএসসি কেউ আসো? সিএসসি? ও, তো আমি যখন সিপিআই পরীক্ষায় ডি পাইছিলাম, ডি, তো ডি পাওয়ার পর স্যারের রুমে গেছে দেখা করার জন্য। স্যার তো মনে করছে আমি নাম্বার বাড়াতে আসছি,
স্যার আমাকে দেখেই বলে ভাই ভাই তুমি মানে কোনো কিছু বলতে পারবে না আমাকে, একদম কিছু তোমার কথা শুনবো না, তোমাকে ভাই যা দিচ্ছি অনেক কষ্ট করে দিচ্ছি, তুমি কিছু লিখো না খাতায়। স্যার আমার একটু শুনেন না স্যার, আমি একটু বলে না না ভাই তোমার রিকোয়েস্ট করবা, রিকোয়েস্ট করলে আমি শুনবো না, আমাকে কথা বলতেই দিচ্ছে না। বলে তুমি তোমার খাতা যদি তোমাকে দেখায় তোমার নিজেরই মেজাজ খারাপ হবে। আমি ভাই তোমাকে অনেক কষ্টে পাস করাইছি, কারণ দেখছি তোমার ব্যাকলগ অনেক জমে গেছে ওই জন্য, এটা একটা জাস্ট তোমাকে সিম্পলি দেখাইছি, অন্য কিছু না। স্যার আমাকে একটু বলতে দেন। বলে বলো ভাই, নাম্বার বাড়াতে বলবো না। স্যার আমি আপনার সাথে ধন্যবাদ জানাতে আসছি স্যার, আমি দেখা করতে আসছি। স্যার চোখ বড় করে ফেলছে, বলে পোলা মানে প্লাস পেয়ে দেখা করতে আসলে তুমি ডি পেয়ে দেখা করতে আসছো। স্যার আমি অনেক খুশি স্যার। আচ্ছা তবে তোমরা ভাই বোন, আমি সবসময় ডি পাইছি, আমি এ প্লাসও পাইছি কয়েকটাতে। চুয়েটে যতগুলো মানে পরীক্ষায় যতগুলো গ্রেড পাওয়া সম্ভব আমি প্রত্যেকটা গ্রেড পাইছি চুয়েটে, এবং গ্রেডিং সিস্টেমকে আমার চাইতে বেশি সম্মান কেউ কখনো দেখাই নাই। আর ক্লাস তো করতাম, ক্লাসে তো কখনো অ্যাবসেন্ট থাকতাম না। দেখো একটা প্রেজেন্ট স্যার দেখতে পাও, প্রেজেন্ট স্যার কি বলে এটাকে? প্রক্সি। আমার কিছু বন্ধু ছিল, ওরা আমার স্বাক্ষর মুখস্থ করে ফেলেছিল, সিগনেচার। আর আমার সিগনেচার ছিল তখন একদম সোজা এসপি, এটাই আমার স্বাক্ষর। স্যাররা বকা দিত, মশুল স্যার অনেকবার বলছে, বলে সুশান্ত তোমার স্বাক্ষর? জি স্যার এটাই আমার স্বাক্ষর। আর আমার প্রক্সি দিত, আমার দোস্ত ছিল সোহেল, আমার গালি দিত আর প্রক্সি দিত। দিস ইজ কল্ড ফ্রেন্ডশিপ। গালি দিবে আর প্রক্সি দিবে, দুটোই। অসুবিধা কি? আমার তো প্রক্সি। হোয়াট ইজ টিম ওয়ার্ক? আমি দেখছি চুয়েটে না, আইবিএতেও দেখছি টিম ওয়ার্ক জিনিসটা কি আসলে। ধরো একটা অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হলো একটা টিমকে, সেই টিমে হচ্ছে টোটাল 4 জন। তো 4 জনই কাজ করলো, সাবমিট করলো, 4 জনই মার্কস পেলো সমান সমান, তার মানে 2 + 2 = 4। ধরো এই 4 জনের মধ্যে একজন কোনো কাজই করে নাই, তার দায়িত্ব ছিল বাকিদেরকে পার্টি দেওয়া, খাওয়ানো। 3 জন কাজ করছে, 4 জনই সমান সমান নাম্বার পাইছে, তার মানে 2 + 1 = 4 হতে পারে টিম ওয়ার্কে। 2 জন কাজ করছে, 2 জন কাজ করে নাই, 2 জন ঘোরাঘুরি করছে, তার মানে 1 + 1 = 4 হতে পারে, কারণ সবাই সমান মার্কস পাইছে। ধরো 4 জনের মধ্যে একজনই ছিল যে একটু সিনসিয়ার, বাকি 3 জনই ফাঁকিবাজ, কোনো কাজই করে নাই, একজন কাজ করছে খালি, নাম্বার সবাই সমান পাইছে, তার মানে 1 + 0 = 4। এটা টিম ওয়ার্কের সম্পদ। ইভেন এমনও হতে পারে কেউ কোনো কাজ করে নাই, অন্য কোনো গ্রুপ থেকে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে, সমান নাম্বার পাইছে, তার মানে 0 + 0 = 4, তাও দিতে পারে। এটা টিম ওয়ার্ক ছাড়া পৃথিবীর আর কোথাও সম্ভব না। ইঞ্জিনিয়ারিং কি? ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা বিদ্যা যে বিদ্যায় পরীক্ষার পূর্বরাত্রি একটা সেমিস্টারের সমান। সেমিস্টার ফাইনাল হয়ে কি করতাম দেখো, ধরো পরীক্ষার বাকি আছে 10 দিন, চ্যাপ্টার বাকি 10টা, তার মানে ডেলি কয়টা করে? একটা করে। তো বলতাম কোনো ব্যাপার না, শেষ হয়ে যাবে। 5 দিন পড়াশোনা করলাম না, চ্যাপ্টার বাকি 10টা, পরীক্ষার বাকি 5 দিন, ডেলি কয়টা করে হয়? 2টা করে। একদিন 2 চ্যাপ্টার, কোনো ব্যাপার না, শেষ হয়ে যাবে। আরো 3 দিন কাটাই দিলাম, পরীক্ষার বাকি আছে 2 দিন, চ্যাপ্টার বাকি 10টা, ডেলি কয়টা করে হয়? কয়টা করে? 5টা করে। আমরা তাও বলতাম কোনো ব্যাপার না, শেষ হয়ে যাবে। পরীক্ষার বাকি আছে 10 ঘন্টা, চ্যাপ্টার বাকি 10টা, ঘন্টায় একটা করে, কোনো ব্যাপার না, শেষ হয়ে যাবে। এবং শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। একটা বইয়ের দোকান ছিল আন্দরকিল্লায়, বুক গার্ডেন, এখন আছে কিনা আমি জানি না। আমরা ওখান থেকে বইপত্র কিনতাম, আর কি অনেকগুলো আছে, অক্সফোর্ড আছে, এখানে একটু দামটা ভালো রাখতো, ওখান থেকে কিনতাম। তো একবার ওই বুক গার্ডেনে আমি টিউশনি শেষ করে রাত 9টায় ব্যাচ ছুটি দিয়ে 10টার দিকে গেছি, গিয়ে বললো আমাকে এই বইটা দেন, মাইক্রো প্রসেসর। বলে কি এই বইটা তো এখন নাই ভাইয়া, কালকে আসেন জোগাড় করে দিয়ে দিব। বলে ভাই কালকে তো আমার পরীক্ষা, এখন দেন। উনি বসে বসে হিসাব করতেছিলেন, উনি দাঁড়িয়ে গেছেন, হ্যাঁ কালকে আপনার পরীক্ষা, আজকে আপনি বই কিনতে আসছেন? জি ভাইয়া, বইটা একটু জোগাড় করে দেন। এবং ওই ভদ্রলোক আমাকে অনেকদিন পর ফোন করে জিজ্ঞেস করছে, ভাই আপনি একটা বই নিয়েছিলেন, ওটা কি পাস করছিলেন? হ্যাঁ পাস করছি, ডি পাইছি। ডি? উনি তো ডি বলছে কিনা আমি জানি না। তো পরে পরে অনেকবার এই ব্যাপারটা হয়েছে, উনি মাঝে মধ্যে আমাকে ফোন করে জিজ্ঞেস করতেন পাস করছে কিনা, পরে উনি বিরক্ত হয়ে ফোন করা বন্ধ করে দিচ্ছেন, বলে এর জিজ্ঞেস করে কি হবে, কিভাবে কিভাবে পাস করে। তো ওনাকে মাঝে মাঝে ব্যাকলগ গুলো পাস করছে বলছি, তাই স্টাডিং ফর ফাইনালস। এই মেয়েটা ওকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভালো কথা, তুমি
দিস ইজ কল্ড এক্সাম। গুড গ্রেডস, তো গুড গ্রেড জিনিসটা কি আমরা অনেকেই বুঝতাম না, বলতাম এটা কি খাই পরে না মাথায় দেয়। আমরা তো পাশ করার ঠান্ডায় আছি। অনেকেই ছিল যারা খুব 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 পড়াশোনা করতো, তাদের দলে ছিলাম না। লাইটটা একটু অফ করেন, এটা একটু দেখুন। আমরা যখন তখন আমরা কি করি, আমরা যখন একটা প্রজেক্ট শুরু করি, ধরো আমরা একটা প্রজেক্ট শুরু করলাম, সেটা হচ্ছে একটা গাড়ি বানাবো। হ্যাঁ, প্রজেক্টের শুরুতে আমাদের বিশাল প্ল্যান, আমরা উপরের গাড়িটা বানাবো। 6 মাস যাওয়ার পর দেখা গেছে আমরা এটা বানাইছি। রিয়েলিটি হচ্ছে এটা, এটা হচ্ছে ড্রিম ভার্সাস রিয়েলিটি। আচ্ছা, আমি স্লাইডটা দিয়ে যাবো ক্যারিয়ার দরকার হলে। তো ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আমি যেটা বুঝতে পারছি, ইফ ইউ আর রিয়েলি গুড এট সামথিং, নেভার স্টার্ট ইঞ্জিনিয়ারিং। যদি তুমি আসলে কোনো কিছু খুব ভালো করে পারো, আর যাই করো না কেন, ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ নাই, এটাই বুঝতে পারছি আমি। একজন নোবডির গল্প, আমার নিজের কিছু গল্প বলি, তোমাদের অনেকের সঙ্গে হয়তো মিলবে গল্পগুলো। ওই সময়ে আমি চুরিটা করার সময় আমি দুইটা কাজ করতাম না। এক, একাডেমিক পড়াশোনা করতাম না। দুই, প্রেম করতাম না। এই দুইটা কাজ ছাড়া যাবতীয় সব কাজই করতাম। আর টিউশনি তো মানে ব্যাপক টিউশনি করতাম। লোকজন টিউশনি করে হচ্ছে পড়াশোনার পাশাপাশি, আর আমি টিউশনি করার পাশাপাশি পড়াশোনা করতাম। এরকম লাইফ কাটাইছে। তো ইভেন আমি ব্যবসাও করছি। আমি কিন্তু আমার ইচ্ছা ছিল ব্যবসায়ী হবো, চাকরিজীবী হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি বিজনেসম্যান হওয়ার ইচ্ছা ছিল। এবং তোমাদের বলি, আমি আমার লাইফে একটাই চাকরি পরীক্ষা দিছি, 30তম বিসিএস। আর কখনো কোনো চাকরি পরীক্ষা দিই নাই। তো সকালবেলা যখন সারা রাত যখন বলছিল কিভাবে সিভি বানাতে হয়, সিভি ড্রপ করতে হয়, অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া সিভি তৈরি করবো কিভাবে করা যায়। বিশ্বাস করো, আমি আমার লাইফে কখনো সিভি তৈরি করি নাই, কখনোই করি নাই। একটাই চাকরি পরীক্ষা দিচ্ছি, 30তম বিসিএস। আর কখনো কোনো চাকরির পরীক্ষাও দিই নাই। এর কারণ ছিল, আমার ড্রিম ছিল আমি ব্যবসায়ী হব, বিজনেসম্যান হব। সেই ড্রিম থেকে কেন সরে আসলাম সেই গল্পটা তোমাদের আমি বলবো, এখন একটু পরে বলবো। টিউশনি কেন ছেড়ে দিলাম, আমার নিজের কোচিং সেন্টার ছিল এবং ভালোই স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট লাইফে আমি পার মান্থ 2 লাখ প্লাস কামাইছি, 2 লাখের উপর কামাতাম প্রতি মাসে, খরচ টরচ বাদ দিয়ে। নিজের কোচিং ছিল, বুঝো না। সেই মানুষটার মানে আমার কাছে স্টুডেন্ট পড়ানো, মাস্টারি করা ছিল আমার কাছে প্রার্থনা করার মতো। মানে ইটস লাইক প্রেয়ার। খুব পবিত্র একটা জিনিস, অনেক ভালো লাগার একটা জিনিস। কিছু মুগ্ধ চোখ আমার দিকে তাকিয়ে আছে, আমি যেটা শিখাচ্ছি ওটা দিয়ে সে জীবনে চলছে, এটা বিশাল একটা ব্যাপার আমার জন্য। সেই মানুষটাকে টিউশনি ছাড়তে অনেক কষ্ট করতে হয়েছিল। যদি তোমরা শুনতে চাও শেয়ার করতে পারি কেন ছাড়লাম। আচ্ছা, আমার এক স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের নাম বলবো না, বলা যাবে না, সে পাস করে ফেলছে এখন। যাই হোক, তো রেজাল্টের পর ওরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিত। তো সে চান্স পাইছিল বুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ট্রিপলিতে চান্স পাইছিল বুয়েটে। তো সে আমাকে ফোন টোন করে নাই, ফোন টোন করে ও রেজাল্টের খবরটা জানাই নাই। তা আমি অন্য জনের কাছ থেকে শুনে এরপর রেজাল্টের খবরটা জানার পর ওকে ফোন করলাম কংগ্রেচুলেট করার জন্য, আর কিছুই না, কংগ্রেচুলেট করার জন্য যে খুব ভালো করছো এক্সেট্রা এক্সেট্রা। তখন বললাম, আরে ভাই তুমি একটু রেজাল্টের খবরটা আমাকে জানাবা না? এত দারুণ একটা রেজাল্ট করছে, এত দারুণ একটা জায়গায় চান্স পাইছে, এটা বলবো না আমাকে? তখন বলে, স্যার আমি তো সময় পাই নাই, আপনিও তো ফোন করতে পারতেন, আপনিও তো করেন নাই। বলেন, আমি সরি ভাই, আমি আসলেই জানতাম না। বলে, স্যার আপনার জানা উচিত ছিল, আমরাই তো স্যার আপনার ভবিষ্যতে স্টুডেন্ট দিব। এই কথাটা আমাকে শুনতে হয়েছিল আমার স্টুডেন্টদের কাছ থেকে। আমি বললাম, হ্যাঁ কি বলবো, এটা কোনো আনসার হয় না। তাহলে একটা কাজ করো ভাই, কোচিং এ আসো, আমি তোমাকে মিষ্টি খাওয়াই, এত কষ্ট করে পড়াশোনা করছো তুমি, আমার কাছ থেকে খাওয়া দাওয়া, একটা পার্টি পাবা, একটা ট্রিট পাবা আমার কাছ থেকে। বলে, স্যার আসলে অনেক ব্যস্ত, বিশ্বাস করেন কোচিং সেন্টার গুলো আমাকে ধরছে, ওদের ওখানে পানি টানি দিচ্ছে অনেকগুলো, স্যার কনভারসেশনের কাজ আছে, অনেক ব্যস্ত স্যার, আমি চেষ্টা করবো আসার জন্য, আমি কথা দিতে পারতেছি না, কিছু মাইন্ড করেন না স্যার। বলে, স্যার একটা কথা বলি। ও যা বলো তা তো বলেই ফেলছে, আর কি কথা বলবার আছে। তখন বিশ্বাস করো, মানে আমি এখন অনেক হেসে বলছি, তখন চোখ দিয়ে টপ করে পানি করতেছিল, ফোনটা কানে ধরে। আমি বললাম, হ্যাঁ ভাই বলো। বলে, স্যার একটা কাজ করেন, আপনার কোচিং থেকে এবার আপনার কোচিং, এতদিন ছিল আমাদের কোচিং, আপনার কোচিং থেকে এবার অনেক পোলাপান অনেক জায়গায়, আমাদের বন্ধু বান্ধব অনেক জায়গায় চান্স পাইছে, বুয়েটে আসছে, মেডিকেলে আসছে, সবাইকে ডাকেন, একটা কনভারসেশন করেন, আপনার সঙ্গে ইয়ে দেন, আর আপনি স্যার বললে আমরা লিখে দিব, অসুবিধা নাই। এগুলো দিয়ে একটা প্রসপেক্টাস বের করলে মনে হয় কিছু স্টুডেন্ট পাবো স্যার। আপনি তো এটাতেই আছেন যখন, এটা তো স্যার স্টুডেন্ট বাড়ানো উচিত, আমি তাই মনে করি, আপনার ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিট হবে। আমি বললাম, থ্যাংক ইউ, আমি খুব খুশি হয়েছি, আসলে আমি চেষ্টা করবো। আমি তখন ভাবলাম
এই ছেলেটা সম্পর্কে একটু বলি। ওর ক্লাস 9-এ যখন এই ছেলেটা ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট পুরোটাই আমার কাছে পড়াশোনা করছে, আমার কোচিং এ পড়াশোনা করছে। তো ক্লাস 9-এর সেকেন্ড টার্ম পরীক্ষার পর আঙ্কেল মারা যান, ওর বাবা মারা যান। তার বাবার মৃত্যুর পর তাদের ফ্যামিলির অবস্থা একটু খারাপ হয়। তখন আমি আন্টিকে ডেকে বললাম ও আমার কাছে পড়তেছে, ওর কোনো বেতন লাগবে না। তো আন্টি বলে আমার বাবার কোনো সমস্যা নেই, আমাদের ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই, আমি দিতে পারবো। বলে না আন্টি, আমার ছোট ভাই থাকলে আমি পড়াতাম না, ওর কোনো বেতন দিয়ে না, আমি খুশি হবো, আমার ভালো লাগবে। সে ক্লাস 9-এর সেকেন্ড টার্ম পরীক্ষার পর থেকে পুরো ইন্টারমিডিয়েট, পুরো ম্যাট্রিক ইন্টারমিডিয়েট যাকে আমি ফ্রিতে পড়াইছি, সেই ছেলে যদি আমাকে শেখায় কিভাবে পয়সা ইনকাম করতে হয়, আমার সেই পয়সার দরকার নাই, আমি ধরে নিয়েছিলাম টিউশন আর করবো না। আর একটা ব্যাপার ছিল, যেহেতু তখন আমি আমার সার্টিফিকেটটা পাই নাই, আমি আমার ডিগ্রি কমপ্লিট করি নাই, স্টুডেন্ট পড়াচ্ছি পাগলের মতো, কোচিং এ সময় দিচ্ছি, তখন আমার স্টুডেন্টদের গার্ডিয়ানরা তারা ধরে নিয়েছিলেন যে আমি বোধহয় সারাটা জীবন মাস্টারি করেই, মানে মাস্টারিটাকে সাধারণ মানুষ খুব বাজেভাবে দেখে। আমি খেয়াল করছি, আমি যার ছেলে মেয়েকে পড়াই উনি আমার কাছ থেকে বেনিফিট নিচ্ছেন, কিন্তু উনি নিজেও মনে করেন যে আমি কি একটা করতেছি, আমার অন্য কিছু করার নাই বলে আমি এটা করতেছি, মনে মনে এটা ভাবেন অনেকেই। তো অনেকেই বলতো ও স্যার কিন্তু এখনো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নাই, আপনারা জানেন মানে নিজেদের মধ্যে বলতো উনি কিন্তু এখনো পাশ করে নাই, উনি মনে হয় আর পাশ করবেও না। আসলে ইঞ্জিনিয়ারিং তো অনেক কঠিন, সবাই কি পারে? আমার অমুক বড় বোনের ছেলে বুয়েটে করছে, দেখছি না কি পড়াশোনা করছে, উনি তো পড়াশোনাই করে না, সারাদিন টিউশনই করে, উনি কিভাবে পাশ করবে? এই কথাগুলো বলতেন। বলে আসলে ওনার ব্রেনে মনে হয় কুলাচ্ছে না, উনি বোধহয় সারা জীবন ওই মাস্টারই করবেন, এর চেয়ে ভালো কিছু করা সম্ভব না। আমার কিছু গার্ডিয়ান ছিল, আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন, ওয়েলি স্যার, তারা এসে আমাকে বলতেন স্যার এই কথাগুলো বলে শুনতে খুব খারাপ লাগে, আপনি স্যার ডিগ্রিটা কমপ্লিট করেন। খুব ধাক্কা লাগতো, আর আমার জেদটা একটু বেশি, সবসময় খুব জেদ চাপতো। মনে রাখবা পৃথিবীতে ওই কাজটা করা সবচাইতে বেশি আনন্দের, যে কাজটা সবাই তোমারে বলবে তুমি করতে পারো না, সেই কাজটা করে দেখানো। আমি ওই কাজটা করে দেখানোর জন্য টিউশনি ছেড়ে দিচ্ছি, একদম ছেড়ে দিচ্ছি। এবং আমি কিন্তু টিউশনি ছাড়ছি একদম, মানে কি বলবো, আগের দিন বলছি পড়াবো না, পরের দিন থেকে আর পড়াই নাই, এই স্টাইলে ছাড়ছি। এভাবেই ছাড়তে হয়, না হলে টিউশনি কেউ যদি 1 মাস ধরে ছাড়ো, যারা 4th ইয়ার আছে ওদেরকে বলছি বিশেষ করে, যাদের টিউশনি দরকার নাই, আমার তো দরকার ছিল না, আমাদের ফ্যামিলি ওয়েল অফ ছিল, কিন্তু আমি শখের বসে করাতাম। যদি অনেকদিন ধরে ছাড়তে থাকো ছাড়তে পারবো না, ছেড়ে দিতে হবে। এটা কি দেখা যাচ্ছে? এটা একটু লাইট একটু অফ করেন, একটু গল্প বলবো ওদেরকে। পেছন থেকে একটু অস্পষ্ট একটা ছোট্ট গল্প শেয়ার করি তোমাদের সাথে। আমার অবস্থাটা চুইটা কখনোই ভালো ছিল না, বন্ধু বান্ধবদের কাছেও ছিল না, স্যারদের কাছেও ছিল না, কারো কাছেই ছিল না, খুবই নাজুক অবস্থায় ছিল আর কি। মানে পাত্তা বলে একটা শব্দ আছে না বাংলা ভাষায়, পাত্তা, আমি সেটা কখনো পাইনি। আমাকে কেউ পাত্তা দিত না, না দেওয়ার অনেক কারণ ছিল। আমি তো পড়াশোনা করতাম না, রেজাল্টও খারাপ ছিল, অনেকদিন আমার ডিগ্রিটা কমপ্লিট করি নাই। তো আমাদের ব্যাচমেটরা যখন কোথাও গেট টুগেদার করতো, আমাকে কেউ কখনো ফোন করে আসতে বলে নাই, বলতো ওকে আসতে বলে কি হবে, ও তো দোকানদারি করে। আমার একটা দোকান ছিল, গিফট শপ ছিল আমার একটা, বলে সে তো পুতুল বেচে, ওকে ডেকে লাভ কি, আমাদের প্রেস্টিজ ইস্যু। ধরো ইফতার পার্টি হচ্ছে, আমি কখনো ইফতার পার্টিতে দাওয়াত পাই নাই, জানো সত্যি কথা বলতেছি, আমি কখনো ইফতার পার্টিতে দাওয়াত পাই নাই। এর কারণ ছিল একটা, আমি কিছু করি না, আমার বন্ধু বান্ধব অনেক কিছু করে, আমি এখনো পাশই করতে পারি নাই, আমাকে দাওয়াত করার কোনো কিছু নাই। তো তখন আমি বুঝতে পারছি যাদেরকে আমি বন্ধু মনে করতাম তারা ছিল আমার ক্লাসমেট, বন্ধু বান্ধব না। বন্ধু আর ক্লাসমেটের মধ্যে অনেক পার্থক্য, তারা আমার ক্লাসমেট ছিল। 2010-এ একটা অনুষ্ঠান হয়েছিল এই অডিটোরিয়ামে যেখানে এখন দাঁড়িয়ে আছি আমি, আইসিটি ফেস্টিভ্যাল, আইসিটি ফেস্ট আর কি 2010। তো তখন আমি আমার ডিগ্রি কমপ্লিট করার জন্য আমার যিনি সুপারভাইজার স্যার, তার সঙ্গে দেখা করা শুরু করেছি। তার আগে একটা ঘটনা আছে, ঘটনাটা আমি বলবো। মানে আমি কেন কখন থেকে সিদ্ধান্ত নিলাম আমি অনার্স কমপ্লিট করবো, সেটা কি জানতে চাও? জানতে চাইলে বলতে পারবো। আমার লাইফে টার্নিং পয়েন্ট ছিল সেটা একটু বলে, এটা না বললে এটা বুঝবা না। একদিন তখন আমি মানে ধরে নিয়েছি আমি পড়াশোনা করবো না, আমাকে দিয়ে হবে না, এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি না। আমার শুধু একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে প্রজেক্ট, 4th ইয়ারের প্রজেক্ট, ওটা বাকি ছিল আমার। সাবমেরিন কেবল নিয়ে কাজ করছিলাম, তো ওটা আমি কমপ্লিট করতেছিলাম না। আসলে থিসিস, প্রজেক্ট বলা যাবে না, থিসিস করছিলাম। কার আন্ডারে করছি এটা না বলি, করছি একজন শিক্ষকের আন্ডারে করছি, এবং উনি খুবই, আমি কষ্ট দিতে ভালোবাসি তাই তোমাদের কাছে ছুটে আসি, ওরকম শিক্ষক। তো
কম্পিউটার সায়েন্সের কেউ কি আছেন এখানে? মানে শিক্ষকদের মধ্যে কেউ কি আছেন? একজন ম্যাডাম এসেছেন, একজন স্যার এসেছেন, আপনারা কোন ডিপার্টমেন্টের আমি জানি না। সিএসসি শিক্ষক, ওকে। যাই হোক, আমাদের একজন স্যার আছেন। স্যার আমার লাইফে স্যারের ভূমিকা অনেক, কেন অনেক এখানে পরে আসে। মানে যে দিনতে শিখিয়েছেন উনি আমাকে, একটা মানুষকে কতটুকু আঘাত করলে সে প্রচন্ড দিকে সামনের দিকে চলে যায় বা যাওয়ার স্বপ্ন দেখে। একটা মানুষকে কতটুকু আঘাত করলে সে দৈনিক 17 থেকে 18 ঘন্টা পড়াশোনা করে, এটা আসলে স্যারের কাছ থেকে শিখছি আর কি। স্যার আমাকে আগে আঘাতটা করেছিলেন। তো স্যার খুব স্যারের আন্ডারে প্রজেক্ট ক্লিয়ার করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলো একটা ছিল। তো এর আগ পর্যন্ত যেহেতু আমি ধরেই নিচ্ছি আমি অনার্স কমপ্লিট করবো না, উনি আমাকে কখনো কেয়ার করতেন না, আমিও স্যারকে কেয়ার করতাম না, ওরকম একটা বিষয় ছিল আমাদের রিলেশনশিপটা ছিল। ইটস কমপ্লিকেটেড। তো পরে একটা ঘটনা আমার লাইফের মোড়টা ঘুরিয়ে দেয়। ঘটনা ছিল এরকম, আমি একবার একটা দাওয়াতে যাচ্ছি খুব ফিটফাট হয়ে আর কি, একদম শার্টটা ক্লিন করে, ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট পরে খুব ফিটফাট হয়ে যাচ্ছি। ফিটফাট হয়ে যাওয়ার পিছনে কারণ ছিল ওই বাসায় এক সুন্দরী মেয়ে ছিল, ওই জন্যই যাচ্ছিলাম। তখন পর্যন্ত পাবলিক বাসে চড়তাম। তো পাবলিক বাসে যাওয়ার সময় তোমরা চিনবা তো, চেরাগি পাহাড়ের মোড় চিনো, জামাল খান চেরাগি পাহাড়ের মোড়, তো ওখানে নেমে গেছি, সেন্ট্রাল পয়েন্ট হসপিটালের সামনে নামছি। নামার সময় বাসের দরজার কাছে যে সিটটা, ওখান থেকে একটা পেরেক বের হয়েছিল। তো পেরেকটা হঠাৎ আমার ব্ল্যাক প্যান্টে, ফর্মাল প্যান্টে লেগে গেছে, আমি খেয়াল করি নাই। নেমে যাওয়ার সময় দেখি কি প্যান্টটা একদম চতুর্ভুজ আকৃতি ছিঁড়ে গেছে এবং ঝুলতেছে, মানে প্যান্টটা। তা আমি দেখতেছি আমার প্যান্ট ঝুলতেছে, আমি কি করবো? আমি দাঁড়াই আছি সেন্ট্রাল হসপিটালের সামনে, খুব টেনশন হচ্ছে আর কি, দাঁড়াই আছি। ছেলেদের একটা ব্যাপার ঘটে, আমি জানি না তোমাদের হয় কিনা, সেটা হচ্ছে কোন ছেলে যখন খুব টেনশনে থাকে তখন সে তার মুখ দেখলে তুমি বুঝতে পারবা সে খুব টেনশনে আছে। তার মুখ দেখলে বুঝতে পারবা খুব টেনশনে আছে, এবং তখন তোমার মনে হবে সে খুব চিন্তা করতেছে কি করা যায়, খুব ভাবতেছে কি করা যায়। তার রিয়েল ফ্যাক্ট ইজ তখন সে আসলে কিছুই ভাবতে পারে না, তার মাথাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। কিন্তু ভাবটা দেখলে মনে হয় অনেক কিছু ভেবে ফেলতেছে, আসলে কিছুই ভাবতেছে না। সো আপুদেরকে বলি, কখনো যদি দেখো তোমাদের বয়ফ্রেন্ড খুব টেনশনে আছে, মানে এখন কথা বলবো না, খুব টেনশনে আছে, মুডে আছে, একটা ধাক্কা মারবা, সে কিচ্ছু ভাবতেছে না, সে একটা ভাব ধরছে। ছেলেদের মাথা টেনশনে পড়লে, টেনশনে যখন ছেলেরা পড়ে তখন তাদের মাথা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, আমার কাছে মনে হয়। তো আমি তখন কিছুই ভাবতে পারছিলাম না, কিভাবে যাব, প্যান্ট ঝুলতেছে, আমি দেখতেছি কিভাবে যাব। আমার এক বন্ধু, সে আমাকে দেখে বলে কি রে বেটা, কি এখানে কি? ও দোস্ত দাওয়াতে যাচ্ছি, প্যান্ট ছিঁড়ে গেছে, কত দাওয়াতে পুষ্টি গেলা, চল চা খাই। পরে সে চা খাওয়াতে নিয়ে গেল। এরপরে বলে কি দোস্ত তুই কিছু করবি না লাইফে, এইগুলো করবি, খালি পোলাবান পড়াবি আর দোকানদারি করবি? বলে এটাই তো ভালো, আমি ব্যবসা করতেছি। ভাই বলছিস কেন? বিজনেসম্যান বল আমাকে। বলে কি বুঝতে পারছি বেটা বিজনেসম্যান, তুই এখনো ডিগ্রি কমপ্লিট করছ নাই, তুই বিজনেস না করে করতে কি বেটা, তোর তো পারার কিছু নাই, এটা তাড়াতাড়ি কমপ্লিট কর, বিসিএস পরীক্ষা দে। বিসিএস পরীক্ষা সার্কুলার আসতেছে, সামনে আসতেছে। ও দোস্ত বিসিএস মানে সরকারি চাকরি তো, ঘুষ খাই ওরকম। বলে তুই জানোস ঘুষ খাই, ঘুষ খেতে হবে কোনো কথা আছে? বলে ওটা করে ঘুষ ছাড়া হয় না, ঘুষ লাগে শুনছি ঢুকতে। বলে তুই বিসিএস সম্পর্কে জানিস? বলে হ্যাঁ মোটামুটি সব জানি, ব্যাংকে নাই, সোনালী ব্যাংকে হয়, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, এটাও তো বিসিএস, এরকম না থানার ওসি, এটাও তো বিসিএস। তখন এগুলোই বুঝতাম। ওই এয়ারপোর্টে যাওয়ার সময় দেখি মানুষ থেকে ব্যাগ গুলো জিনিসপত্র রেখে দেয়, ওটা বিসিএস না। তখন ও বলে কি দোস্ত তুই কিচ্ছু জানোস না বিসিএস নিয়ে। তখন সে এবং আরেকটা বন্ধু ডক্টর ছিল, ও বিসিএস দিচ্ছিল, এরা দুইজন মিলে আমাকে বিসিএস নিয়ে বোঝালো, সিভিল সার্ভিস নিয়ে বোঝালো। তখন আমার যে জিনিসটা, তাদের যে কথাটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে দোস্ত তুই লিখতে ভালোবাসিস, লেখালেখি করতে ভালোবাসিস, বই পড়তে ভালোবাসিস, সিভিল সার্ভিসে গেলে তোর এই জিনিসটা খুব সহজ হবে, পারবি, লিখতে পারবি, লেখার সময় পাবি, সন্ধ্যাবেলা তেমন কোনো প্রেশার থাকে না, 5টার পর থেকে 6টার পর থেকে, তুই ওখানে যা, ভালো হবে। সে আমাকে মোটামুটি পুরো ব্রেন ওয়াশ করে ফেলছে। আর আমার বিষয়টা হচ্ছে আমার মাথায় যেটা একবার ঢুকে সেটা আমি আর কখনোই বের করতে পারি না, সেটা আমি করেই ছাড়ি। তখনই আমি সিদ্ধান্ত নিলাম টিউশনি ছেড়ে দিব, এমনিতে অনেক ঝামেলা চলতেছিল, বিজনেস ছেড়ে দিব, মানে আমার যে দোকান ছিল সব ছেড়ে দিব, সাপ্লাই বিজনেস করতাম তাও ছেড়ে দিব, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ছিল ধরাও পাইছি, ওটাও ছেড়ে দিব, সব ছেড়ে দিব, এবং আমি বিসিএস পরীক্ষা দিব। ওই একটা ঘটনা খেয়াল করে দেখো, ওই যে বাস থেকে নামবার সময় আমার প্যান্টটা ছিঁড়ে গেছে, এটা তো আমার মন খারাপ হয়ে গেছে, তাই না? আমার কাছে মনে হচ্ছিল যে ঈশ্বর আমার সঙ্গে কেন এরকমটা করলেন, গড কেন আমার সঙ্গে এরকমটা করলেন, কেন আমার প্যান্টটা ছেড়ে দিলেন, কেন সেই মেয়েটাকে যেতে দিলেন না, ওটা মনে হচ্ছিল। কিন্তু দেখো, যদি সেদিন প্যান্টটা না ছিঁড়তো তাহলে হয়তোবা আমি আজকে এতটুকু আসতে পারতাম না। ঈশ্বরের প্রত্যেকটা কাজের পেছনে একটা ইশারা থাকে, একটা উদ্দেশ্য থাকে। আমি
আমার লাইফে সবচাইতে ইম্পর্টেন্ট অ্যাসেট গুলোর মধ্যে একটা হচ্ছে সেই ছেঁড়া প্যান্টটা, ওটা আমি এখনো রেখে দিচ্ছি, কখনো মানে ফেলবো না আর কি, অনেক ইম্পর্টেন্ট ছিল আমার জন্য সেই ছেঁড়া প্যান্টটা। তো তখন আমি আমার স্যারের সঙ্গে দেখা করা শুরু করলাম। দেখা করার পর উনি প্রচন্ড কষ্ট দিতেন, মানে বিশ্বাস করা যাবে না কি পরিমাণ কষ্ট দিতেন, অনেক কষ্ট দিতেন, অনেক অনেক। একটা আইসিটি ফেস্টিভ্যাল হচ্ছে, তখন আমাকে বলছে এই শোনো তুমি সব কাজ করবা। জি স্যার সব কাজ করে দিবা, আমার স্যার প্রজেক্টটা বলে ওগুলো আমার উপর ছেড়ে দাও, তোমাকে যা বলছে তুমি তা করবা। জি স্যার সব করবো, আক্ষরিক অর্থে সব করছে। ওখানে আমি কালচারাল যে প্রোগ্রাম গুলো হতো ওখানে আমি পারফর্ম করতাম টুকটাক আবৃত্তি, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন ওটাও করছি, অর্গানাইজ করছি, জয়প্রণী ছিল, আমার বন্ধু বান্ধব ছিল। আমি সক্রিয়ভাবে ছিলাম না, কিন্তু সব প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম, পার্টিসিপেট করার চেষ্টা করতাম। তো তখন প্রোগ্রামের দিন মোটামুটি অনেক কাজ করছি, অনেক। সেদিন আমার একটা ডুয়েট আবৃত্তি ছিল কথোপকথন থেকে প্রলেন্দ্র পত্রিকা, সেটাও করবো এরকম আর কি। তো ওখানে একটা পর্ব ছিল যেখানে 0 to ব্যাচে যারা ছিল তারা স্টেজে উঠে প্রত্যেকের পরিচয়টা করবে, কে কোথায় আছে কি করছে। সবাই আসে নাই, কয়েকজন আসছিল মাত্র। তখন স্যার আমাকে বলে কি এই তুমিও যাও, তুমি 0 to ব্যাচ না, ওদের সঙ্গে গিয়ে দাঁড়াও। বলে স্যার আমাকে মাফ করেন স্যার, আমি তো এখনো মানে অনার্স কমপ্লিট করি নাই স্যার, প্লিজ স্যার আমাকে স্যার মাফ করেন স্যার, আমার প্রেস্টিজ চলে যাবে। পুরা অডিটোরিয়াম ভর্তি জুনিয়ররা, সবাই জুনিয়ররা বসে আছে। বলে না না তুমি যাও, তুমি যাও, গিয়ে বলো যে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো করে পড়াশোনা করছি, এটা বলো গিয়ে। বলে স্যার প্লিজ স্যার আমাকে মাফ করেন স্যার, আমি মানে স্যারের পা ধরতে পারতেছি না, এটা জিনিসটা ইংলিশে দেখায়, কি করবো আমি বুঝতেছি না। বলে কি যাও তুমি যাও। আমি বললাম স্যার আমার খুব কষ্ট হচ্ছে স্যার, আমার কান্না পাচ্ছে। বলে কাঁদো, সিম্পল, ওখানে গিয়ে কাঁদো, আমার সামনে কেঁদে লাগবে, ওখানে যাও, ওখানে যাও। স্যার আমার স্যার একটা কবিতা আবৃত্তিও করতে হবে, আমার স্যার বিষয়টা হচ্ছে আমার যদি স্যার মন খারাপ হয় আমি স্যার বিষয়টা করতে স্যার আমি কবিতা আবৃত্তি করতে পারবো না, তো দুঃখের কবিতা আবৃত্তি করবো স্যার, একটা রোমান্টিক কবিতা। বলে অসুবিধা নাই, তুমি দুঃখ রোমান্স দিবা, এরকম রোমান্স নাকি একটা রোমান্স দিবা, দুঃখ রোমান্স দিবা। আরে স্যার আমি না যাই স্যার। বলে না যাও যাও, তুমি ওখানে গেছো, তুমি বড় একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট হবা, গ্রুপ অফ কোম্পানিজের মালিক হবা, যাও উঠো গিয়ে। স্যার আমি পারবো না। তাহলে তোমার তো প্রজেক্ট হবে না, প্রজেক্ট ক্লিয়ার হবে না, এটা তোমার একটা অ্যাসাইনমেন্ট, যাও, এটা না করলে প্রজেক্ট হবে না। এটা বললে তো আমার ঘাড়ে মাথা কয়টা, আমাকে তো যেতেই হবে। উঠছি, ওঠার পর এখানে আমাকে দেখা যাচ্ছে কিনা বা বুঝতেছে কিনা আমি জানি না, ডান দিক থেকে তৃতীয় ব্যক্তি হচ্ছে আমি, আর বাম দিক থেকে প্রথম ব্যক্তিও আমাদের কাছে ফার্স্ট বয় ছিল আসাদুল ইসলাম, ও এখন দেশের বাইরে আছে, ও টিচার, জুয়েটের টিচার হয়েছিল, পরে সে দেশের বাইরে আছে পিএইচডি করার জন্য, আমার ক্লোজ ফ্রেন্ড। আর রাব্বি, ইমরান, আশিস না সত্যজিৎ, এরপর হচ্ছে আশিস, এরপর আমি, এরপর হচ্ছে গোলাম মোর্শেদ, এরপর সুব্রত, সবাই 0 to ব্যাচের। তো আমি উঠলাম, ওঠার পর সবাই মাইক্রোফোন দিয়ে বলতেছিল, আর এই ছবিটা একটু অস্পষ্ট, এর কারণ হচ্ছে তখন আমাকে আসলে ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না। এখন আমার সঙ্গে এত লোক সেলফি তোলে, আমি কখনো ভাবি নাই আমার সঙ্গে এত লোক সেলফি তুলতে চাইতে পারে, আমি কোনদিন কল্পনাতেও আসে নাই, মানে আমার সঙ্গে কেউ ছবি তুলতে চাইতে পারে, এটা আমার মাথাতে আসে নাই কোনদিন। যাই হোক, এটা সংগ্রহ করা ইন্টারনেট থেকে। তো তোমরা খেয়াল করে দেখো আসাদের হাতে মাইক্রোফোনটা আছে, সবাই তাদের পরিচয় বলছিল, কে কি করে, কোথায় আছে, কেউ ভার্সিটিতে পড়াচ্ছে, কেউ গ্রামীণ ফোনে জব করছে, কেউ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে জব করছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু করছে। আর আমি তখনও দৌড়াচ্ছি, আমার এখনো প্রজেক্ট ক্লিয়ার হয় নাই। যখন মাইক্রোফোনটা আসতেছিল হাতে, ওখান থেকে আসতেছিল, তখন আমার বারবার এই স্টেজে দাঁড়াইছিলাম, এই জায়গাতেই দাঁড়াইছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে এই মাইক্রোফোনটা আমার কাছে আসার আগে যদি আমি মারা যেতাম, মানে আমার আত্মসম্মান বোধটা সবসময় বেশি ছিল, একটু বেশি ছিল, মানে এর আগে যদি আমার মৃত্যু হতো আমি অনেক খুশি হতাম। আমি কেন আসলাম রাগ হচ্ছিল, যদি আমি মাটির পুরে নিচে চলে যেতাম, আমাকে না পাওয়া যেত, খুব খুশি হতাম, মৃত্যু কামনা করছিলাম। তো মৃত্যুর একটা সিস্টেম আছে, তুমি যখন মৃত্যু সবচাইতে বেশি চাইবা তখন মৃত্যু আসবে না। তা আমারও একদিন মৃত্যু আসে না, মাইক্রোফোন চলে আসছে হাতে। মাইক্রোফোন হাতে নিয়ে আমি যে কথাটা বলছিলাম সেটাই হুবহু বলতেছি। সেটা হচ্ছে এরকম, সবাই কোনো কিছু করা বলতে যেটা বোঝাই, আমি তেমন কিছু করছি না, তবে তেমন কিছু করার জন্য চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, এই কথাটাই বলছি শুধু। এই কথাটা বলে গোলাম মোর্শেদের হাতে মাইক্রোফোনটা তুলে দিয়ে আমি পেছনে দৌড় মারছি। তো পেছনে দৌড় মেরে আমি ওই মানে বোতল থেকে পানি বের করে চোখে দিচ্ছিলাম, চোখে ঝাপটা দিচ্ছিলাম, মানে এত কাঁদতেছিলাম, মানে মানুষ দেখলে তো খারাপ বলবো কাঁদতেছে কেন, তারপরে পানি দিলে যদি কিছুটা মানে আটকানো যায়। তখন আমার বন্ধু শুভঙ্কর, তোমার বোনে, আমাদের ব্যাচের, সে পেছন থেকে গিয়ে জড়াই ধরছে, সুশান্ত কান্না করতেছো কিসের জন্য, তোমার লজ্জা করে না কান্না করো?
কথা তো জীবনেও শুনো না, পড়াশোনা করতে বললে তো পড়াশোনা করো নাই, কান্না করছো কিসের জন্য? পুরুষ মানুষ কখনো কাঁদে না, কাঁদবা না। তখন আমি ওকে জয় করে আরো কান্না করতেছিলাম। তখন আমার কাছে মনে হয়েছিল লাইফে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন ওই জড়িয়ে ধরে কান্না করার জন্য একজন বন্ধু দরকার। আমার সেই বন্ধুটাকে পাইছিলাম ওই সময়। তা আমি খুব আজকে খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। মানে আমি যতটুকু আসছি আমি এটা যোগ্য না, এটা ডিজার্ভ করি না। আমি যে কি বাজে অবস্থায় ছিলাম, আমাকে কেউ কখনো ফোন করাতে দূরে থাক, আমি ফোন করলে কেউ রিসিভ করতো না, কারণ সুশান্তের ফোন রিসিভ করার কোনো কিছু নাই। ইটস ট্রু, আমি যা বলতেছি সত্যি বলতেছি, ইটস ট্রু, ইটস ট্রু। মানে আমি সেরকম একটা বাজে অবস্থা থেকে উঠে আসছি। তোমাদের মধ্যে যারা আমার চাইতে বাজে অবস্থায় কেউ আছে কিনা আমি জানি না, থাকা খুব ডিফিকাল্ট। যারা আছো তাদেরকে বলি, কখনো ভাববা না যে লাইফে কিছু করতে পারবা না। ইউ ক্যান নেভার নো। তুমি আসলেই জানো না তুমি লাইফে কতটুকু করতে পারবা, কি করতে পারবা, তুমি জানো না আসলে। আফটার 10 ইয়ার্স তুমি কোথায় গিয়ে দাঁড়াবা, কোথায় গিয়ে দাঁড়াবা।